বিসমিল্লাহির রহমানির রহিম। সাপ্তাহিক নবদ্বীপ নিউজ ও নবদ্বীপ টিভি কানাডা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠান সত্যি একটি ব্যতিক্রমী ধর্মীয় অনুষ্ঠান। কারণ এই প্যান্ডামিকের সময় যে জুম শুরু হয়েছে, জুম মিটিং, এমন গদবাঁধা একটা আলোচনা, ঘন্টার পর ঘন্টা আমরা আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকি। কিন্তু প্রবাসে যারা আছে তারা সবাই কিছু না কিছু জানতে চায়, দেশের বর্তমান অবস্থা কি, দেশের রাজনীতি কি অবস্থায় চলছে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কি অবস্থা, তাদের আগামী নেক্সট কি প্ল্যান, বিভিন্ন বিষয় নিয়ে সবাই জানতে চায়। তো দর্শকদের চাহিদা অনুযায়ী এবং দর্শকদেরকে মন রক্ষা করার জন্যই আমাদের এই নবদ্বীপ টিভির একটি ক্ষুদ্র প্রচেষ্টা। আজকে আমাদের শুভ উদ্বোধন এটা হতে যাচ্ছে। আমাদের সৌভাগ্য বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, রাজপথের লড়াকু সৈনিক, যিনি স্পষ্ট ভাষায়, যার জন্য আমি যে বিষয়টা নিয়ে তাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, সেটা হলো সে একজন স্পষ্টবাদী নেতা এবং দলের দুঃসময়ে তার অনেক ভূমিকা ছিল। সেজন্য তাকে দিয়ে আজকে আমাদের সৌভাগ্য হয়েছে এই অনুষ্ঠানটি উদ্বোধন করা। সো আমি প্রথমে যেহেতু অনেকে উপস্থিত আছে, আমি সবার মাইক্রোফোনটা বন্ধ করে দেব। আমি একে একে প্রশ্ন করার সুযোগ দিব সবাইকে, এবং দয়া করে আপনারা আপনাদের পক্ষে থেকেও মাইকটা আনমিউট করে নিতে পারেন, এবং আমি যখন বলবো তখন আপনারা প্রশ্ন করতে পারেন। এবং সর্বশেষ দাদাকে সুযোগ দিব, বা সে সুযোগ নিবে যে আমাদের জন্য সর্বশেষ বক্তব্য রাখার জন্য। তো প্রথমে আমি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সম্মানিত যুগ্ম আহ্বায়ক নবী হোসেন, নবী ভাইকে অনুরোধ করব, দাদার কাছে আপনার কি জানার আছে, বা আপনি অনুষ্ঠান সম্বন্ধে জানলেন, তো আপনি যদি প্রশ্ন আপনার মাধ্যমে শুরু করতে চাই। প্রথমেই আমি শ্রদ্ধা জানাচ্ছি স্থায়ী কমিটির সদস্য, আমার প্রিয় নেতৃত্ব এবং বাবু গয়েশচন্দ্র রায়, এবং আমি আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কানাডা বিএনপির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সাথে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অতি প্রিয় এবং নেতৃত্ব দানে যে নিপুণ রায় আমার খুব প্রিয় নেতৃত্বের মধ্যে আমার অন্যতম। আমি ওনাকে অনেক সম্মান করি, আমার প্রিয় নেতৃত্বের মধ্যে একজন। আমি ওনার প্রতি আমার শুভেচ্ছা রইল। আমার প্রশ্ন দাদার কাছে, যে আজকের যে বাংলাদেশ প্রেক্ষাপট, যে হাসিনা অবৈধ সরকার যেভাবে দেশ চালাচ্ছে সেইভাবে সে চালাবে, কিন্তু এই অবস্থায় আমরা কিভাবে এই গণতন্ত্র পুনরুদ্ধার করব, এবং পুনরুদ্ধার করতে গিয়ে আমাদের তৃণমূল কর্মী এবং নেতৃত্বের কি ভূমিকা রাখা প্রয়োজন, সেই ব্যাপারে দিক নির্দেশনা দিলে আমরা সেই দিক নির্দেশনা পাবো, এবং আমরা খুশি হব যদি দাদার থেকে সেই দিক নির্দেশনা পাই। ধন্যবাদ দাদা। এবং যারা আজকে এই টিভি পর্দায় উপস্থিত হয়েছেন, যার যার মত ব্যক্ত করার জন্য অথবা জানার আগ্রহ থেকে কিছু প্রশ্ন করবেন আমাকে। এবং আজকে যিনি আয়োজন করেছেন তাকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে প্রথমত ধন্যবাদ জানাই, এবং যারা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, আপনাদের মূল্যবান সময় থেকে সময় দিতে রাজি হয়েছেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। এখন সবসময় তৃণমূলের নেতা কর্মীরা ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে দিক নির্দেশনা আশা করে, এবং কখনো কখনো কিন্তু ঊর্ধ্বতন নেতারাও তৃণমূলের নেতৃত্বের বা কর্মীদের সামর্থ্য, মনোভাব, সাহসিকতা এবং তাদের যে কমিটমেন্টের জায়গাটাও থেকেই তারাও আশা করে, সেভাবেই সাধারণত যে কোনো আন্দোলনের কর্মসূচি প্রণয়ন করার ক্ষেত্রে। এখানে একটা কথা উঠছে যে দীর্ঘ সময় যেমনি আছে তেমনি থাকবেন, এ কথা যেমন সত্য, যেমনি আছেন তেমনি বেশি দিন থাকা যায় না, এ কথাটাও সত্য। কিছু লোককে কিছুদিন বোকা বানিয়ে রাখা যায়, সব লোককে সবসময় বোকা বানিয়ে রাখা যায় না। একইভাবে কিছু লোককে কিছুদিন ভয় দেখিয়ে তাদেরকে স্তব্ধ করা যায়, কিন্তু সব লোককে ভয় দেখিয়ে কিন্তু সবসময় স্তব্ধ করে স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে দেশ পরিচালনা করতে পারে।
এর কিন্তু একটা শেষ আছে, এটা শেষ হবে। এখন প্রশ্নটা হলো যে আন্দোলনে কিন্তু পূর্ব নির্ধারিত না কেমন আন্দোলনে কোন সরকার কেমন যায়, কিন্তু আমাদের জীবদ্দশায় যতটুকু দেখেছি সেটা যদি আমরা 1962 বা তার আগে 58 বা 1952 এই যে সময়গুলোই দেখেছি, তারা সূচনা করেছে স্বল্প পরিসরে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সকল আন্দোলনেই সফল হয়েছে। যেমন ভাষা আন্দোলন সফল হয়েছে, ঠিক তেমনি ভাবে গণতান্ত্রিক আন্দোলনও দীর্ঘ 23 বছর আন্দোলনের পরে কিন্তু বাংলাদেশের জনগণ একটা গণতান্ত্রিক অধিকার পেয়েছিল 70-এর নির্বাচনের মধ্যে দিয়ে। সেই নির্বাচনে জনগণ তাদের মতামত ব্যক্ত করলো, স্বৈরতান্ত্রিক বা সামরিক শাসন ব্যবস্থা সেই মতামত বা সেই নির্বাচনের ফলাফলকে তারা অশ্রদ্ধা করেছে, গ্রহণ করে নাই। উপরন্তু তাদের মতামত চাপিয়ে দেওয়ার জন্য 25শে মার্চের কালো রাত্রিতে নিরীহ জনগণের উপর তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত তারা নির্বিকার গণহত্যা শুরু করেছিল। কিন্তু সেটা কিন্তু শেষ হয়েছে। নেতৃত্বে যাদের কাছে আশা করেছিল নির্বাচিত প্রতিনিধি হিসেবে, তারা নেতৃত্বের দিক নির্দেশনা না দিতে পারলেও সেদিন কিন্তু একজন অজানা ব্যক্তি, যিনি সামরিক বাহিনীর একজন মেজর জিয়া, কিন্তু সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতার যুদ্ধের সূচনা করেছিলেন। এবং আপামর জনগোষ্ঠী মনস্তাত্ত্বিক ভাবে যেহেতু প্রস্তুত ছিল যে সামরিকতন্ত্রের হাত থেকে গণতন্ত্র উদ্ধার করবে, সেই গণতন্ত্রের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়েই গণতন্ত্র উদ্ধারের লক্ষ্য শেষ পর্যন্ত আমরা স্বাধীনতা অর্জন করেছি। এখন 23 বছর গণতান্ত্রিক আন্দোলনের শেষ সমাপ্তি হয়েছে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে। দুঃখজনক হলো সত্য, আমরা কিন্তু সেই স্বাধীন দেশে 50 বছর যাবতীয় গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি। আমাদের গণতন্ত্র অর্জন করতে যত সময় লাগে, কিন্তু গণতন্ত্র হাত থেকে চলে যাওয়ার ক্ষেত্রে সময়টা একটু কম লাগে। তো সে কারণেই বারবারই গণতন্ত্রের উপর আঘাত আসছে, বারবারই গণতন্ত্র কিন্তু পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। একদলীয় শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে 1975 সালের 25শে জানুয়ারি যে ব্যবস্থা করা হয়েছিল, সেই ব্যবস্থা থেকে কিন্তু 1974 সালের 25শে জানুয়ারি একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে শাসন ক্ষমতা কুক্ষিগত করে এবং গণতন্ত্রকে নির্বাচিত করার যে অপপ্রয়াস ছিল, সেখান থেকে কিন্তু জনগণ মুক্তি পেয়েছে। 7ই নভেম্বরের জনতা, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সেই স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে আবার জনগণের সামনে আনেন দায়িত্বভার করার জন্য বা দায়িত্বভার অর্পণ করেন। তো জিয়াউর রহমান যে লক্ষ্যে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জনগণের পক্ষে 26শে মার্চে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা, 7ই নভেম্বর পরে আবার সেই বহুদলীয় গণতন্ত্রের প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার উদ্যোগটা গ্রহণ করেছে। এবং আজকে আমি যে দল করি বিএনপি, আমি সূচনা লগ্ন থেকে করি শুধুমাত্র একটি মাত্র কারণে, যে বিএনপি একটি প্রতিশ্রুতিশীল দল, যে দলটির প্রতিষ্ঠার প্রতিজ্ঞাই ছিল বহুদলীয় গণতন্ত্র এবং একটা স্বনির্ভর বাংলাদেশ এবং সকল মানুষকে ঐক্যবদ্ধ, জাতিকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে স্বাধীনতার সার্বভৌমত্বকে নিরঙ্কুশ করা, অর্থাৎ স্বাধীনতার সার্বভৌমত্বের যেন হুমকি না আসে সেটা মোকাবেলা করার। তার পাশাপাশি আমরা ভাষাভিত্তিক একটা আবেগের মধ্য দিয়ে স্বাধীনতার যুদ্ধ করলেও একটা রাষ্ট্র যখন নতুন প্রতিষ্ঠিত হয়, সেই রাষ্ট্রের একটা দায়িত্ব থাকে এটা জাতি গঠনের। কিন্তু তৎকালীন 72-এর সরকার সেই জাতিটা গঠন করেনি, তারা ভাষার উপরেই রয়েছে। একটা দেশে বহু ভাষার লোক থাকে, বহু ধর্মের লোক থাকে। জিয়াউর রহমান এই একটি কাজ করেছিলেন, সেটা আমাদের একটা জাতিসত্তা দিয়েছিলেন। সেই জাতিসত্তাটা কি, যে আমরা হয়তো বিশ্বাসী, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান বা বুদ্ধিস্ট, কিন্তু আমরা কিন্তু জাতি হিসেবে বাংলাদেশ। আমরা আবার কেউ ভাষায় বাঙালি, কেউ বা অন্যান্য ভাষাও আছে, আমাদের উপজাতিদের ভাষা বাংলা ভাষা এক না। এমনকি বাংলাদেশের সিলেট অঞ্চলের লোকও কিন্তু বাংলা ভাষাকে তাদের নিজের ভাষা বলে না, তাদেরকে সিলেটের ভাষাটাই তাদের আঞ্চলিক ভাষাটাই তাদের ভাষা বলে তারা দাবি করে। তো জিয়াউর রহমান একটি কাজ করছে জাতিসত্তার মধ্য দিয়ে, ভাষা, ধর্ম সবকিছুকে একসঙ্গে তিনি সবাইকে বাংলাদেশি পরিচয় দেওয়ার একটি গৌরবময় অধ্যায় তিনি সৃষ্টি করেছেন। সেদিক দিয়ে
চিন্তা করলে দেখা যায় যে আজকে বিএনপির দায়িত্বটা কিন্তু সেই আগের যে প্রতিশ্রুতি ছিল, অর্থাৎ বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, আমরা সেই জায়গায় আছি। আমাদের জাতিসত্তা, বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা যারা একসময় বিরোধিতা করতো তারাও কিন্তু প্রকারান্তরে মেনে নিয়েছে এবং সংবিধানে তারা সেটা সংযোজন করতে বাধ্য হয়েছে। এখন যে বহুদলীয় গণতন্ত্র, যে বর্তমান যে অবস্থা, যে 1974 সালের একদলীয় শাসন ব্যবস্থা আর আজকের শাসন ব্যবস্থার মধ্যে তফাৎ নাই। তখন ছিল আনুষ্ঠানিক একদলীয় শাসন, এখন অনানুষ্ঠানিকভাবে একদলীয় শাসন। অর্থাৎ ভিন্ন মতের লোকদের নিরাপত্তাও নাই, কথা বলার অধিকার নাই। আর কথা বলার অধিকার থাকলেও কথা বলার পর বেঁচে থাকার সুযোগ নাই। সে কারণে এত খুন, এত গুম। যারা গণতন্ত্র জিয়ারনের একটা বক্তব্য ছিল যে criticism is a precondition of ডেমোক্রেসি। এবং তিনি প্যাশন্স অর্থাৎ ধৈর্য, এটা কেউ যদি কটূক্তি করতো তিনি তার উত্তর দিতেন না। এবং সাধারণত তিনি নিজের কথাই বলতেন, কখনো কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে তিনি কোন রকম কোনো কুৎসা বা কোনো কুরুচিপূর্ণ কথা কখনো, এমনকি বেগম খালেদা জিও কখনো কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মীদের বিরুদ্ধে অশোভন আচরণ বা অশোভন শব্দ ব্যবহার করেন না। সেই জন্যই যে প্যাশন্স, যে ধৈর্য থাকতে হয় গণতন্ত্রের, এটা মালুম। কিন্তু গণতন্ত্রের প্রশ্নে আওয়ামী লীগ গণতন্ত্রের সাথে পরিচিত না এবং আওয়ামী লীগ গণতন্ত্র সম্বন্ধে তাদের কোনো ধারণা নাই। তারা শুধু ছলে বলে কলে কৌশলে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চায়। আর এই ক্ষমতায় থাকতে পারলে ভাগ্য সুপ্রসন্ন হয়, লুটপাট করা যায়। এবং তাদের শুরুটাই কিন্তু এই যে কোটি জনতার রক্তের, মানে কোটি কোটি জনতার যে লড়াই এবং লক্ষ জনতার রক্ত দিয়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতার পরে আপনারা কি দেখেছেন? স্বাধীনতার প্রারম্ভেই কিন্তু দেখা গেল যে এক ধরনের কি ব্যাংক ডাকাতি, লুটপাট, ছিনতাই, হাইজাক, এই যে চললো, কম্বল চুরি, এটা সেটা নানা কথা। আজকে কিন্তু ঘুরে ফিরে তারা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যেভাবেই আসুক, তারা কিন্তু সেই কাজটাই করতেছে। আর তারা কখনো জনগণের জন্য না। আওয়ামী লীগ সবসময় আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ ব্যতীত দেশের নাগরিক হিসেবে গণতন্ত্রের আন্দোলন দিয়ে আপসহীন লড়াই করলেন, রাজপথ কাঁপালেন, দেশের যুবক যুবতী তরুণ সমাজকে তিনি অনুপ্রাণিত করলেন গণতান্ত্রিক আন্দোলনে, সফল হলেন। 90 অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র তিনি ফেরত আনলেন স্বৈরাচারের বুকের তলার থেকে। আজকে সেই নেত্রীকে সারা দেশের মানুষ, বিশ্বের মানুষ অভিষিক্ত করে যে মাদার অফ ডেমোক্রেসি। কিন্তু এই গণতন্ত্রে বিশ্বাস করে না বলে বর্তমান সরকার আদালতকে তার নিয়ন্ত্রণে রেখে তাদের ইচ্ছামতো রায় প্রদান করে তাকে অপমান করার জন্য তাকে দুর্নীতি কাঠগড়ায় দাঁড়ানো করা হচ্ছে। অথচ এই দুর্নীতি কথা বলায় সে অর্থ ব্যয় হয় নাই, যে অর্থ আত্মসাতের তো প্রশ্নই ওঠে না। এই 2 কোটি টাকা, টাকার জায়গায় টাকা আছে, তাহলে উনি আত্মসাৎ করলেন কি করে? এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব কে দেবে? এবং অপরদিকে যখন পার্লামেন্টে দাঁড়িয়ে অর্থমন্ত্রী বলেন 4000 কোটি টাকা কোনো টাকা হোক, অর্থাৎ 4000 কোটি কোনো টাকা না। এই যে তাদের যে এই ধরনের শব্দ উচ্চারণ, এখান থেকেই মনে হয় দেশের প্রতি তাদের কোনো কমিটমেন্ট নেই, দেশের প্রতি কোনো দরদ নাই। তারা তাদের ভাগ্য উন্নয়নের জন্য জবরদস্তি ক্ষমতায় থাকা এবং গণতন্ত্রকে নির্বাসিত করে সংবাদপত্রগুলিকে টুটি চেপে ধরা এবং আদালত থেকে আরম্ভ করে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে হাটের মধ্যে কুক্ষিগত করা। এখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলতে কোনো প্রতিষ্ঠান নাই, নির্বাচন কমিশন বলতে নাই, পাবলিক সার্ভিস কমিশন বলতে কিছু নাই, মঞ্জুরি কমিশন বলতে কিছু নাই। অর্থাৎ সবকিছুর প্রধানই হলো, এমনকি পুলিশ, আর্মি, সবকিছুর প্রধানই হলো আজকে একজন। অর্থাৎ উনি যা বলবেন সেটাই হবে, সেটাই আইন, সেটাই শাসনতন্ত্র, সেটাই শাসনতন্ত্র। এই অবস্থাতে সময় বেশি লাগতে পারে, কিন্তু পতন অনিবার্য। এবং গণতন্ত্র তার স্বরূপে আবার বাংলাদেশের মানুষের সামনে আবার গণতন্ত্র উপস্থিত হবে মানুষের প্রচেষ্টায়, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। সেই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব বিএনপি দিচ্ছে, ভবিষ্যতে দেবে। যতক্ষণ পর্যন্ত আমি আন্দোলন কোনো ব্যর্থ হয়েছে কথা বলবো না, হয়তো আমরা এখনো সফল হই নাই, কিন্তু কখন কোন সরকারকে
পতন ঘটানোর জন্য কত সময় লাগে সেটা কিন্তু আগে পূর্ব নির্ধারিত থাকে না, এবং কোন সরকার কোন আন্দোলনে যায়, কেমন আন্দোলনে যায়, তাও কিন্তু পূর্ব নির্ধারিত নয়। কিন্তু আন্দোলনের সরকার যায়, এটা আমাদের জীবদ্দশায় দেখেছি। পৃথিবীতেও এটা প্রতিষ্ঠিত ইতিহাস, কিন্তু ইতিহাসের নির্মম পরিহাস, ইতিহাস থেকে আমরা কোনো শিক্ষা নেই। ধন্যবাদ। আমাদের যুগ্ম আহ্বায়ক সুবর্ণ জয়ন্তীর নবী হোসেন নবী ভাইয়ের প্রশ্নের উত্তর দিলেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। এই সময়ের মধ্যে আমাদের সাথে সংযোগ হয়েছেন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সম্মানিত সদস্য সচিব এজাজ আক্তার তৌফিক। এজাজ আক্তার তৌফিক ভাই আমাদের সাথে সংযোগ হয়েছেন। আমার সাথে সংযোগ হয়েছেন সম্মানিত উপদেষ্টা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর অ্যাডভোকেট আনোয়ারুল কবির। আমাদের সাথে সংযোগ হয়েছেন মকবুল হোসেন ভাই। আমাদের সাথে সংযোগ হয়েছেন কানাডা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রেহানা আক্তার। আমাদের সাথে আরো কয়েকজন, আমাদের সাথে সংযোগ হয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান লিটন, হাফিজুর রহমান লিটন অটোয়া থেকে। তো অনেকেই উপস্থিত হয়েছেন। আমি দাদা যদি আপনি অনুমতি দেন, আমরা ৩-৪ জনের প্রশ্ন নিয়ে নেই, তারপর আপনি একসাথে উত্তর দিলে আমার মনে হয় জিনিসটা আরো, যেহেতু আমাদের আজকের অনুষ্ঠানে প্রথম, আমাদের একটু বিঘ্ন হতেই পারে। তো আমি এ পর্যায়ে আনসার ভাই, সিরাজুল হক ভাই এবং নুর ইসলাম ভাই, আপনাদের ৩ জনের প্রশ্ন একটা একটা করে প্রশ্ন বলেন। এই ৩ জনের প্রশ্ন একসাথে উত্তর দিবে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। তারপর পরবর্তী আনসার ভাই বলেন। আসসালামু আলাইকুম, আদাব দাদা। আমার নাম আনসারউদ্দিন আহমেদ। আমার প্রশ্ন হইল একটা, বর্তমান প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতি যে বাংলাদেশ দেশে বিরাজ করছে, আমরা সব সময় বর্তমান সরকারদের স্বৈর শাসক, অবৈধ সরকার, প্রচুর বলে সবসময় অবহিত করি। এখানে বিএনপি তথা আমাদের 50 বছর যে জায়গায় আমরা মনে করি বর্তমানে আমাদের এই সরকার আমাদের স্বাধীনতা হরণ করে রেখেছে, জনগণের স্বাধীনতার মানে প্রাপ্য এটুকু স্বাধীনভাবে পালন করতে পারছে না। সেই জায়গায় বিএনপির 50 বছর সুবর্ণ জয়ন্তী 1 বছর ব্যাপী পালন করা কতটুকু যুক্তিযুক্ত? কারণ একটা মিনিট, যে জায়গায় আমরা এই সরকার যারা দেশ স্বাধীন করলো বা যুদ্ধ করেছিল 9 মাস, সেক্টর কমান্ডাররা বিভিন্ন ভাবে যুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করে যারা আত্মাহুতি দিয়েছে এবং যারা জীবিত আছে, তাদের কাউকে এই সরকার তাদের যে সুবর্ণ জয়ন্তী পালন করলো কোন ধরনের ইনভাইট করলো না, বিদেশ থেকে একজন নেতাকে এনে তারা পালন করে। এই যে জিনিসগুলা করতেছে দেশে, এই জিনিসগুলা নিয়ে আমাদের দল কতটুকু সোচ্চার? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আনসার ভাই। এ পর্যায়ে আমি অনুরোধ করব জনাব নুর ইসলাম ভাইকে প্রশ্ন করতে। নুর ইসলাম ভাই। জি, আমি পরে করব। আচ্ছা, ডক্টর সিরাজুল হক চৌধুরী ভাই। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। আমি সর্বপ্রথমে বাবু গয়েশ্বর চন্দ্র রায়, যিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, এবং তাকে আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি তার স্পষ্ট বক্তব্যের জন্য। আমি সবসময় পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে আমি সবসময় বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের যে রাজনৈতিক বক্তব্য আমি অনুসরণ করে থাকি, সেটা আমার অত্যন্ত ভালো লাগে এবং উনি খুব স্পষ্টবাদী এবং সত্যবাদী কথাবার্তা বলেন। আমি বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে অভিনন্দন জানাচ্ছি তার সূচনা বক্তব্যের জন্য। সেই সূচনা বক্তব্যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং আর্থসামাজিক পরিস্থিতি, বাংলাদেশ একটি অপরাজনীতির বন্দিশালা এখন বন্দী, গণতন্ত্র এখন বন্দী, মানুষের মানবাধিকার লঙ্ঘিত, হত্যা গুম রাজনীতির মাধ্যমে আজ একটি অগণতান্ত্রিক সরকার, একটি ফ্যাসিবাদী সরকার, আচ্ছা একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের ক্ষমতা দখল করে আছে। আসলে আমার আর সুনির্দিষ্ট যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আমি অলরেডি পেয়ে গেছি ওনার সূচনা বক্তব্যে, সেজন্য আমি প্রশ্ন খুব একটা রাখতে চাই না। তবে আমি মনে করি এই পরিস্থিতি থেকে
বিএনপি কিভাবে বাংলাদেশের মানুষকে একটা গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে আসবে, আমি সেই প্রশ্নের উত্তর নিজেও খুঁজে পাই না। আমি এই প্রশ্ন করে দাদাকে আমি মানে খুব বেশি বিব্রত করতে চাই না, তবে আমি একটা প্রশ্ন করতে চাই যে বিএনপির অবসরপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান উনি রাজপথে একটি বেশ জোরালো আন্দোলনের সূচনা করেছিলেন, সেই পর্যায়ে তাকে বিএনপির হাইকমান্ড থেকে শোকজ করা হয়েছিল। কেন করা হয়েছিল? কেন এই ধরনের রাজনৈতিক যে উদ্যোগকে কেন সাধুবাদ করা হয়নি? ধন্যবাদ। এটাই। ধন্যবাদ ডক্টর সিরাজুল হক চৌধুরী। আমি একটি জিনিস অনুরোধ করব, আমরা সাপ্তাহিক নবদ্বীপ নিউজ ও নবদ্বীপ টিভি যে ধারাটা আজকে শুরু করতে যাচ্ছি, আপনারা সবাই দেখেছেন বাংলাদেশ সংসদে প্রশ্নের নামে ঘন্টাখানিক শুধু করা হয়, মানে তাদের প্রশংসা একবার জাতির শুরু থেকে জাতির পর্যন্ত সবার প্রশংসা শুরু করা যায়, কিন্তু আমাদের কানাডাতে আমরা যে দেশে বাস করি সেখানে টু দা পয়েন্ট প্রশ্ন করা হয় এবং অনেক প্রশ্ন জবাবদিহিতা করতে তারা বাধ্য হয়। তো আমি আজকের এই অনুষ্ঠানে যেহেতু আমরা একটা সূচনা শুরু করেছি, টু দা পয়েন্ট প্রশ্নটা করার জন্য আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে কেউ ভুল বুঝবেন না। আমি এই পর্যায়ে প্রশ্ন করার জন্য অনুরোধ করব ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাফিজুর রহমান লিটন ভাইকে। আনমিউট করে দেন। আসসালামু আলাইকুম, নমস্কার দাদা। আমি আমার প্রশ্ন একটু জাস্ট কয়েকটা কথা বলে, আমি খুব বেশি না, কয়েক সেকেন্ড। একটা হলো যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম মানব সম্পদ রপ্তানি করেন 1976 সালে কুয়েতে। 6087 জনকে দিয়ে প্রথম রেমিটেন্স আসে। তারপরে 1976 সালে এবং 77 সালে একুশে এবং স্বাধীনতা পদকেরও উনি প্রবর্তক। তারপরে উনি বহুদলীয় গণতন্ত্রের কথা তো দাদা বলছেনই অনেক। তারপরে বাংলাদেশের স্বাধীনতার আগে মুজিবের আমলে কলকারখানা গুলোকে উনি প্রথম বেসরকারীকরণ করে অনেক জীবন ফিরিয়ে নিয়ে আসেন এবং অর্থনীতিতে চাঙ্গা করেন। শিল্পের প্রথম তার মাধ্যমে আসে। তো ওই গণতন্ত্র ছাড়া বাকিগুলো আমরা কিন্তু ফোকাস হতে দেখি না। এক। 2 নম্বর প্রশ্ন, এটা একটা প্রশ্ন, মানে এইগুলো এটা আমার রিকমেন্ডেশন আর কি। মেইন প্রশ্ন যেটা হলো সেটা হলো যে এখন তো আসলে পৃথিবীটা 2 ভাগে বিভক্ত, একটা আমেরিকার পার্ট, একটা চায়নার পার্ট, চায়না রাশিয়ার পার্ট। আমরা যতই কাজ করি না কেন, ভারত কোনোদিনই বিএনপির পক্ষে কথা বলবে না, এটা তাদের জন্মগত ভাবে। কিন্তু কেন বিএনপি আদার পার্টটাতে প্রতিবেশী মানে ঝুঁকতেছে না চায়না এবং রাশিয়ার পার্টে? কারণ এই পক্ষে থেকে কোনোদিনই আমেরিকার কোনোদিনই বাংলাদেশের রাজনীতিতে ভারতকে বাদ দিয়ে যাবে না। আমি মনে করি ধন্যবাদ। আমি এই পর্যায়ে বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে অনুরোধ করবো, আপনি প্রশ্নগুলো শুনলেন 3 জনের, যদি দয়া করে আপনি প্রশ্নের উত্তর দেন, তো পরবর্তীতে আরো আমরা যাব যে অনেক অতিথি আমাদের প্রশ্নকর্তার অতিথির কাছে করবে, এই দিকে আমরা আশা করব। ধন্যবাদ। আনসার সাহেবের যে একটা কথা, এর সাথে আমি দ্বিমত পোষণ করি না, তবে সংযোজন করি। সেটা হলো যে যেখানে ন্যূনতম কর্মসূচি পালন করার অধিকার নাই, রাজনৈতিক শোভাযাত্রা, সমাবেশ কোনোটাই করা যায় না, এমনকি ঘরোয়াভাবে দলীয় কর্মকাণ্ড করতে গেলেও আমরা পুলিশি বাধার সম্মুখীন হই, কথা সত্য। তারপরেও কেন আমরা 50 বছর সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করছি? কেন পালন করছি? কারণ এই স্বাধীনতা যুদ্ধে যারা রক্ত দিয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদের যারা অবদান রেখেছেন, তাদের মধ্যে নিশ্চয়ই অন্যতম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আপনারা জানেন যে জিয়া রহমানের খেতাব নিয়েও তারা টানাটানি করছে। যদিও জিয়া রহমান খেতাবের জন্য যুদ্ধ করে নাই, এটা স্বাধীন দেশের জন্য যুদ্ধ করেছেন এবং এটা দেশ স্বাধীন করেছেন, এটি তার বড় খেতাব। কারণ জিয়া রহমানের বীর উত্তম বললেও ভুল হয়, সে সকল উত্তমদের মধ্যে, বীর উত্তমদের মধ্যে তিনি ছিলেন উত্তম। অর্থাৎ তিনি তার কর্ম দিয়েই তিনি জাতির কাছে প্রতিষ্ঠিত, কোনো খেতাব দিয়ে প্রতিষ্ঠিত না। আর জিয়া রহমান খেতাব প্রাপ্তির মধ্য দিয়ে জনগণের কাছে আকৃষ্ট হয় নাই, বরং জিয়া রহমানকে খেতাব দিয়ে যারা খেতাব দিচ্ছেন তারা কর্তব্য কাজের অবহেলার কারণে তাকে এটুক সম্মান দিয়ে তারা তাদের নিজের দায়িত্বটা পালন করছেন। সেই সুবর্ণ জয়ন্তীটা এরা যে স্বাধীনতার পক্ষে বিপক্ষের কথা বলে, আমরা স্বাধীনতার পক্ষে বিপক্ষে নই, আমরা স্বাধীনতার লোক, আমরা স্বাধীনতার শক্তি।
কারণ আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং তিনি তিনি যুদ্ধ করেছেন, সম্মুখ সমর করেছেন, তিনি ঘোষণা দিয়ে ঘরে বসে থাকেন। পাশাপাশি আপনারা এও জানেন যে 11টা সেক্টর কমান্ডারের মধ্যে একমাত্র জিয়াউর রহমানই সেক্টর কমান্ডার ছিলেন যিনি বাংলাদেশের অভ্যন্তরে তিনি তার ঘাঁটি করেছেন, ক্যাম্প করেছেন, সেখান থেকে যুদ্ধ করেছেন। তিনি কিন্তু, আর বাকিরা কিন্তু ভারতে ক্যাম্প করেছেন, অর্থাৎ সীমান্ত এলাকায়, তারপরে তারা ভিতরে এসছেন। একমাত্র জিয়াউর রহমান কিন্তু সীমানা পার হন নাই, সীমানার ভিতর থেকেই শেষ পর্যন্ত লড়াই করছেন। আপনারা আরও জানেন যে জিয়াউর রহমান যখন রিভোল্ট বলেন বা ওই রিভোল্ট এগেনস্ট পাকিস্তান আর্মি, তখন 16 শহরের রাস্তার উপরে দাঁড়িয়ে একটা ড্রামের মধ্যে, এর কাছে কিন্তু ওনার বাসা, অর্থাৎ আজকে খালেদা জিয়া এবং তারেক রহমান কোকো ওই বাসায় থাকেন। তিনি কিন্তু আর বাসায় ফেরেননি। খালেদা জিয়া কোথায় গেল, সন্তানরা কোথায় গেল, তিনি সেখান থেকে কিন্তু পালিয়ে ঢাকায় আসছেন। তারপর কিছুদিন পরে এখন খালেদা জিয়া পাকিস্তান আর্মির কাছে গ্রেপ্তারও হয়েছে। এবং শুধু তাই না, তিনি গ্রেপ্তারিত ছিলেন না, ওনার সাথে ওনার 2 শিশু সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো সেদিন পাকিস্তানিদের কাছে বন্দী ছিলেন। সুতরাং আজকে যেখানে এটাও সত্য কথা যে স্বাধীনতায় যারা নাকি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন সেক্টর কমান্ডার, একজন সেক্টর কমান্ডারের তো কোনো খেতাবে স্বীকারই করা হয় না, মেজর জলিলকে, আর বাকি সেক্টর কমান্ডারদেরকে তারা ডাকেনি। আসল কথা হলো যে তারা তাবেদারি করে, তারা কাউকে সন্তুষ্ট করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চায়। তারা জনগণকে যদি সন্তুষ্ট করতে চাইতো তাহলে জনগণের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণ এবং বাংলাদেশ প্রতিষ্ঠায় যাদের অবদান আছে নিশ্চয়ই তাদেরকে বিভিন্ন জায়গায় উপস্থাপন করতো বা বিভিন্নভাবে তাদেরকে সম্মানিত করতো। তাতে যে করে নাই বলে যে অসম্মানিত হচ্ছে তা নয়, বরং তারাই অসম্মানিত হচ্ছে এবং প্রমাণ করেছে যে তারা নিজেরাই স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা তাবেদারিতে বিশ্বাস করে। এবং তাদের যে বিদেশ থেকে অতিথিদের আনতে হচ্ছে, বিদেশি অতিথিরা আসে, আমরা তাদেরকে স্বাগতম জানাই, কিন্তু তাদের বেশি প্রয়োজন ছিল ওই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী বিদেশি অতিথি আনা। তাদের কিছু সার্টিফিকেটের দরকার ছিল, তাদের কিছু সনদের দরকার ছিল, তারা কিছু কিছু সনদ তারা এবার জোগাড় করেছে। সত্যর জন্য কোনো সনদ লাগে না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, তার জন্য কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন হয় না। এটা ঐতিহাসিক সত্য, এই সত্য প্রতিষ্ঠিত সত্য, তার জন্য আমাদেরকে কিন্তু সাক্ষী দেওয়ার প্রয়োজন করে না। এই কারণেই তাদের কিছু সনদ দরকার ছিল, সেই সনদগুলি তারা করছে। আরেকটা জিনিস হলো যে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিদেশি অতিথি মেহমানদের আনতে পারছে, কিন্তু বাংলাদেশের মানুষকে ঘরের ভিতরে বন্দি করে রেখেছে, কাউকে কিন্তু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে দেয়নি। উপরন্তু 17টি প্রাণহানি হয়েছে সেই 50 বছরের স্বাধীনতা দিবসের দিন। এটা কিন্তু একটা কলঙ্কের তিলক কপালে পড়েছে, শত চেষ্টা করলে মুছে যাবে না এই রক্তের দাগ। এটা আজীবনের জন্য এই রক্তের দাগ ইতিহাসের পাতায় কিন্তু জল জল করে ভেসে উঠবে সবসময় স্বৈর শাসকের সামনে। এবং আমরা কেন সুবর্ণ জয়ন্তী পালন করছি? আমরা তো স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা তো স্বাধীনতার যুদ্ধ করেছি, আমরাই তো সুবর্ণ জয়ন্তী পালন করবো। আমি যদিও আগাগোড়া একটা কথাই বলি যে বিবর্ণ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। হ্যাঁ, স্বাধীনতা আজকে বিবর্ণ, স্বাধীনতার যে রূপ সেই রূপে আমরা ফেরত আনতে চাই। এই সুবর্ণ জয়ন্তীও ছিল আমাদের এই সময়ে গণতান্ত্রিক আন্দোলনের একটি বিকল্প পন্থা। সেই কারণেই আমরা পরীক্ষা করতে চাইলাম যে সাধারণ কর্মসূচি পালন করতে দেয় না, কিন্তু আমরা যদি সুবর্ণ জয়ন্তী কর্মসূচি পালন করি সেখানে সরকারের মনোভাবটা কি দাঁড়ায়। আমরা সেই মনোভাবটাতে প্রথমই কিন্তু একটা টেস্ট হয়ে গেল যে তারা যে সব স্বাধীনতা বিশ্বাস করে না, সেটা কিন্তু তারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে বারবার বাধা দেওয়া এবং কোনো অনুষ্ঠান করতে না দেওয়া। তো সেই জন্যই আজকে তাদের ভয় যে আমরা সুবর্ণ জয়ন্তী পালন করলে স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান বোধহয় মুছে যায়। সেই কারণে তারা মরিয়া, এবং সেই কৌশলগত দিক থেকে রাজনৈতিক বিবেচনায় আমরা এই স্বাধীনতার, এই বিবর্ণ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করার মধ্য দিয়ে জনগণকে মধ্যে একটা জাগরণ সৃষ্টি করা, জনগণকে ঐক্যবদ্ধ করার একটি প্রয়াস ছিল। কিন্তু সেই প্রয়াসে বাধা হলো, বাধা থাকবে না। এই যে আজকে কথা বলছি, নানা দেশের সাথে কথা বলছি, আজকে এই যে প্রশ্নগুলি আসছে, এই প্রশ্নের মধ্য দিয়ে কিন্তু জবাবও বেরিয়ে আসছে এবং তাদের কুকুর্মের চেহারাটা কিন্তু আমাদের কাছে চলে আসছে। একটা জিয়াউর রহমান সহ যে স্বাধীনতা যুদ্ধে যারা অবদান বীরত্ব গাথা ইতিহাস সৃষ্টি করেছেন, তাদেরকে অস্বীকার করা মানে হলো স্বাধীনতাকে অস্বীকার করা, তাদেরকে অসম্মান করা মানে স্বাধীনতাকে অসম্মান করা।
যে কাজটি বর্তমান সরকার করেছে। সুতরাং এই দিক থেকে কিন্তু জনগণের কাছে সুস্পষ্ট যে আসলে স্বাধীনতা মর্ম কে বোঝে, স্বাধীনতার মূল্যায়ন কারা করে কারা করে না। আরেকটা বলা হয়েছে অপরাজনীতি ফ্যাসিবাদী কিভাবে মোকাবেলা। এটা অপরাজনীতি ফ্যাসিবাদী রাজনীতি আমি আগেই বলেছি যে সকল ফ্যাসিবাদেরই কিন্তু পতন হয়, সকল স্বৈরতন্ত্রেরই কিন্তু এক সময় সমাপ্তি ঘটে, এবং এই আন্দোলনের মধ্য দিয়ে, জনগণের আন্দোলনের মধ্য দিয়ে ঘটে। তো সেই আন্দোলনটা কি ধরনের আন্দোলন, কখন কোন স্বৈরাচার কোন ফ্যাসিবাদ যায় সেটা পূর্ব নির্ধারিত থাকে না, ঘটনাই প্রমাণ করে। যেমন আইয়ুব গেছে একভাবে, আবার দেশের স্বাধীনতা ইয়াইয়া গেছে একভাবে, দেশের স্বাধীনতা আসছে, আবার পরবর্তী সরকার গেছে একভাবে। তো এইভাবে কিন্তু এই বিষয়গুলো আসে। তো সুতরাং এটা আমরা আশাবাদী যে যুগে যুগে দেখছি নিরস্ত্র জনগণের কাছে কিন্তু অস্ত্রধারীরাই পরাজিত হয়। আজকের সরকারও পরাজিত হবে, তার ওই বিদেশি শক্তি দিয়ে বেশি দিন দেশের জনগণকে শাসন করার শক্তি থাকবে না, হারিয়ে যাবে। তারা নৈতিকভাবে ভীষণ দুর্বল, আর নৈতিকভাবে দুর্বল বলেই কিন্তু প্রশাসনের বিভিন্ন যন্ত্রকে, অর্থাৎ প্রশাসনের বিভিন্ন উইপেন্স গুলিকে ব্যবহার করছে জনগণের বিরুদ্ধে। তারা যদি শক্তিশালী হতো, তাদের যদি জনগণের সমর্থন থাকতো, তাহলে তাদের নৈতিক বল থাকতো, তাহলে তারা আঘাত করতো না। বিএনপি কিন্তু দুর্বল না, বিএনপি দুর্বল না বলে কিন্তু তারা বারবার আঘাত করছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু বিএনপির অবস্থান থেকে নড়াতে পারে নাই। বিএনপির কোন নেতা কর্মী কিন্তু আওয়ামী লীগে যোগ দেয় নাই। এত মামলা, এত মোকদ্দমা, এত কিছু, তারপরেও কিন্তু যায় না, এত গুম, এত খুন, তারপর কিন্তু বিএনপির সমর্থক নেতা কর্মী বা বিএনপির অনুসারীরা কিন্তু বিএনপির জায়গায় আছেন, আর আছেন বলেই তারা দিনের ভোটটা রাতকে করে। সুতরাং এই যে রাত্রিবেলা গণতন্ত্রের পূর্বে একটা গণধর্ষণ প্রশাসনের মাধ্যমে নির্বাচন কমিশন করছেন, এটারও একদিনের বিচার এবং হবে, এবং এটা জবাবও দিতে হবে। আরেকটা কথা এখানে আসছে, বড় একটি দল, বড় দলের মধ্যে অনেক ধরনের নেতৃত্ব থাকে, আবার নেতৃত্বের মধ্যে অনেকে কাজকর্ম কিন্তু একরকম হয় না, দৃষ্টিভঙ্গিও একরকম থাকে না। এই যে বলা হয়েছে যে ভাইস চেয়ারম্যানকে কারণ দোষ, এখানে একটা জিনিস হলো কি যে আমিও বিশ্বাস করি যে তারাও এই সরকার পতনের জন্য চেষ্টা করেছে, কিন্তু একটি দল আছে হয়তো ধৈর্যের অভাব ছিল, অথবা আমরা কোনো না কোনো ছোট্ট ক্ষুদ্র ছিদ্র দিয়েও যদি আলোর দেখি, তাহলে নিশ্চয়ই আমরা আলোর দিকে ধাবিত হই। তো হয়তো তারাও আলোর দিকেই ধাবিত হয়েছে, কিন্তু সেটা উপলব্ধিতে হয়তো একটু ঘাটতি হয়েছে পরস্পরের, কিন্তু সেই বিষয়টা কিন্তু মীমাংসিত হয়েছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, এবং তারাও বুঝতে পেরেছে যে এই ক্ষুদ্র আলোর সন্ধানে গিয়ে বৃহত্তর শক্তিকে বাদ দিয়ে সম্ভব না। অর্থাৎ তারা দলের নেতা, তাদের শক্তি দলের শক্তি, সুতরাং নেতৃত্বের শক্তি, দলের শক্তি, নেতা কর্মীদের শক্তিকে আমরা কনসলিডেট করার মধ্য দিয়ে কিন্তু আমরা ফেস করব স্বৈরতন্ত্রকে, এবং স্বৈরতন্ত্রের অবসান ঘটাবো। লাস্টে একটা বলেছেন একজন, কি সেটা হলো যে মানব সম্পদ। হ্যাঁ, এটা জিয়া রহমানের উপর যদি কথা বলতে হয়, তাহলে এক কথাই বলতে হয় যে জিয়া রহমান রাষ্ট্রীয় ক্ষমতা আসার আগে আমার মনে হয় বাংলাদেশের কেউ বাংলাদেশ থেকে চাকরি নিয়ে বিদেশে যায় না। আজকে আপনারা কানাডা আছেন, আমেরিকা আছেন, আপনারা সেখানে কেউ ইমিগ্রেন্ট, আপনারা কিন্তু চাকরি নিয়ে যান নাই। কিন্তু জিয়া রহমান কিন্তু প্রথম এই একটা শ্রমবাজার সৃষ্টি করছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ঢাকায় চাকরি নিশ্চিত করেই তারা সেই দেশে গেছে। অর্থাৎ এই শ্রমবাজারটাই জিয়া রহমান প্রতিষ্ঠিত করেছিলেন। অর্থাৎ তৎকালীন সময় মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আমেরিকা, পাকিস্তান, চায়না সকল রাষ্ট্রের স্বীকৃতি তিনি আদায় করছিলেন, যেটি ইতিপূর্বে ছিল না। এবং এই যে মধ্যপ্রাচ্যে যে এত বড় একটা শ্রমবাজার আছে, এবং সেই শ্রমবাজারে অনুপ্রবেশ করতে গেলে অদক্ষ শ্রমিক দেওয়া হবে না। তার পূর্বে পাকিস্তান এবং ইন্ডিয়া বিভিন্ন দেশের লোক কিন্তু সেখানে ভিড় করে ফেলছে। সেখানে জিয়া রহমান খুব দ্রুত তিনি প্রশিক্ষণ শুরু করলেন, এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলিতে 3 শিফটে কাজ শুরু করলেন, এবং খুব স্বল্প সময়ের মধ্যে দক্ষ মানব সম্পদ তৈরি করে কিন্তু বিশ্বের এই শ্রমবাজারটা তিনি দখল করে যাচ্ছেন, যেটা আজকে অর্থনীতিতে বেঁচে থাকার বাংলাদেশের একটি অবলম্বন। অর্থাৎ এই যে ফরেন আর্নাররা যে রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্সটা আজকে অর্থনীতিতে যে
ভূমিকা রাখে আমাদের এরপর আছে একটা তৈরি পোশাক শিল্প, যার মধ্য দিয়ে অর্থাৎ দেখেন যে জিয়া রহমান স্বল্প সময়ের মধ্যে এমন কোনো সম্ভাবনাময় জায়গা নাই সেখানে তিনি হাত দেন নাই, যেটা তার সূচনা করে যান নাই। হয়তো সম্পন্ন করেন না, কিন্তু উনি সূচনা করছেন। এবং তিনি একটা কথা বলতেন যে কোনো কাজ অসম্ভব না, শুরু করাটা একটা কঠিন, শুরু যদি হয় তাহলে এটা একদিন না একদিন সম্পন্ন হবে। অর্থাৎ তিনি এই শুরুটা কিন্তু সব ক্ষেত্রে, এমন একটা ক্ষেত্রের কথা বলতে হবে না যেই ক্ষেত্রে তিনি হাত দেন নাই, যেই ক্ষেত্রে তিনি শুরু করেন নাই। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম সম্ভাবনা দেখা গেছে যে বঙ্গোপসাগরের নিচে গ্যাস আছে, যে গ্যাস নাকি 100 বছর যেতে পারে। জিয়া রহমান হিজবুল বাহার নিয়ে মেধাবী ছাত্রদের যুবকদের নিয়ে যখন হিজবুল বাহারে গিয়েছিলেন, তখন তৎকালীন পেট্রো বাংলার একজন ডাইরেক্টর না জিএম মিস্টার জি.কে. গুহ, তিনি তার সাথে কানে কানে কথা বলছিলেন। সেই কথার সূত্র ধরে তিনি ঘোষণা দিয়েছিলেন এই বঙ্গোপসাগরে আমাদের সম্পদ আছে, তেল আছে। পরে জি.কে. গুহ তাকে বলেছিলেন যে স্যার এটা ভুল করলেন, আমরা আগে আয়ত্তে না আনার আগে ঘোষণা দেওয়াটা বোধহয় ঠিক হলো না, আমাদের অনেক শত্রু। তো যাই হোক, কথাটা সত্য। কারণ এই কারণেই যে বলবো যে এই দেশে বিএনপির অনেক অবদান, জিয়া রহমানের অবদান, খালেদা জিয়ার অবদান, সেই অবদানের কারণেই কিন্তু দেশবাসী বিএনপির প্রতি একটা অবিচল আস্থা নিয়ে আছে। সে আস্থার জায়গাতে ভঙ্গুর করতে পারে নাই বর্তমান ক্ষমতাসীনরা। সেই কারণেই তাদের একটা ভয়, তারা যদি একবার শিখতে পড়ে তাহলে উঠে দাঁড়ানো তো দূরের কথা, উঠে বসতে পারবে না। এটা জানে বলেই তারা তাদের শেষ শক্তি, শেষ অস্ত্রগুলো প্রয়োগ করতেছে। এখানে এই শিল্প কারখানা এগুলোতে আমি বললাম। আর একটা খুব ভালো কথা বলেছেন যে সেটা যে আমাদের যে বৈদেশিক যে বিষয়গুলো বলয়গুলোই আছে। হ্যাঁ, এক সময় ছিল রাশিয়ান বলয়, মার্কিন বলয়, চীনের বলয়, 3টা বলয় ছিল। আমাদের দেশে 60 দশকের গোড়ার দিক থেকে আমরা সেই বলয়গুলো দেখতাম, দৃশ্যমান ছিল ছাত্র রাজনীতিতে। চায়নাপন্থী দল, এই বিপ্লবী ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি অথবা একটু উগ্র কমিউনিস্ট পার্টি বা আন্ডারগ্রাউন্ড, এরা চাইনিজ পন্থী বলে বিবেচিত হতো। আবার তারপরে আরেকটা অংশ ছিল তারা রুশপন্থী ছাত্র ইউনিয়ন, ন্যাপ ইত্যাদি ইত্যাদি। আরেকটা অংশ ছিল যারা গণতন্ত্রের কথা বলতো, সে আওয়ামী লীগ, মার্কিন পন্থী বলে বিবেচিত ছিল। এবং যারা নাকি বামপন্থী রাজনীতি করতেন তাদের সমাবেশ ভাঙ্গাই ছিল তখন আওয়ামী লীগের মূল কাজটা। এখন দেখা যাচ্ছে যে 3টা শক্তি, কোন শক্তি কিন্তু বাংলাদেশের সচল না। বাংলাদেশে মার্কিনপন্থী কারা সেটাও দৃশ্যমান না, মস্কোপন্থী কারা সেটাও দৃশ্যমান না, চাইনিজ পন্থী কারা সেটাও দৃশ্যমান না। নতুন করে একটা পন্থী বাংলাদেশে আবির্ভাব হচ্ছে, সেটা প্রতিবেশী ইন্ডিয়া পন্থী। এখন রাশিয়া পন্থী যারা ছিল, চাইনিজ পন্থী যারা ছিল, তারাও এখন ইন্ডিয়া পন্থী হয়ে গেছে আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে। এটা 14 দলে আপনারা লক্ষ্য করবেন তাদের উপস্থিতিটা। তার মানে হলো রাশিয়া, চায়না, আমেরিকা আগের মতো সরাসরি তৃতীয় বিশ্বের দেশ বাংলাদেশ বা তৎকালীন পাকিস্তানে সেই তাদের রাজনৈতিক সাম্রাজ্য বিস্তারের চেষ্টা থেকে তারা অনেকটা বিরত, তারা অন্য কৌশলে আসছে। আবার চায়নার সাথে যে রাশিয়ার যে তখন সম্পর্কটা বৈরী ছিল, আবার রাশিয়ার সাথে আমেরিকার বৈরী ছিল, 3টা পরা শক্তি। তখন ইন্দো রাশিয়া বলে একটা শব্দ ছিল, যে ইন্দো রাশিয়া অংশটাই কিন্তু ভারত শাসন করত। এখন দেখা যায় যে ভারত শাসন করত 10 বছর যাবত, 1 ডিকেড শাসন করতেছে ইন্ডো মার্কিন বলয়, অর্থাৎ ভারত আর মার্কিন বলয়টা এখন ভারত শাসন করতেছে। এখন বাকি হলো বাংলাদেশ। তো বাংলাদেশটা শাসন করতেছে কে, কোন বলয়, সেটা হলো আপনার ভারতের বলয়টা। এখন রাশিয়া আর চীন আবার এক হয়েছে, কিন্তু তারা দুইজন এক হলো বাংলাদেশের ব্যাপারে তারা কিন্তু খুব একটা রাজনৈতিক ব্যাপারে তাদের কোনো কথাবার্তা শোনা যায় না। হ্যাঁ, চায়না হয়তো এখন মোকাবেলা করতে চায় ভারতকে বাংলাদেশে কি দিয়ে, বিনিয়োগের মধ্য দিয়ে। উচ্চমাত্রায় বিনিয়োগ করার সক্ষমতা চায়নার আছে, যেটা অন্য কোনো দেশের নাই। সেটাই আজকে কিন্তু বড় খেলা চলছে বাংলাদেশের মধ্যে। সে কারণে হলো যে চায়নাকে মোকাবেলা করার জন্য আমেরিকার স্বার্থ আছে। সেই কারণে আমেরিকা বৃহত্তর দেশ ভারতকে ছেড়ে বাংলাদেশের কাছে আসবে কেন? কিন্তু আমেরিকাকেও গণতান্ত্রিক দেশ হিসেবে তারও সংস্কৃতির পরিবর্তন করতে হবে যদি গণতন্ত্র বিশ্ব তিনি দেখতে চান। ভারত যেমন গণতান্ত্রিক বিশ্বের মধ্যে একটা উল্লেখযোগ্য দেশ, তার পাশের দেশগুলি যদি গণতন্ত্র না থাকে তাহলে ভারতকে এক সময় গণতান্ত্রিক বিশ্বের কাছে জবাবদিহিতা করতে হবে এবং লজ্জা পেতে হবে। সে কারণে রাজনৈতিক পোলারাইজেশন মেরুকরণটা কিন্তু এক জায়গায় থাকে না, এর একটা পরিবর্তন আসে।
অর্থনৈতিক কারণ আছে, রাজনৈতিক কারণ আছে, সংস্কৃতির কারণ আছে, বিভিন্ন কারণে কিন্তু রাজনীতির মেরুকরণ হবে। সেই মেরুকরণে দেখা যাবে যে আজকে দেখেন এই যে রজত জয়ন্তীর দিনটা যে ঘটনাটা ঘটলো ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই দেশে, সেই ঘটনাটাকে ভারতকে তো ভাবতে হবে যে ভারতের সম্পর্কে মানুষের ধারণাটা কি। এই যে বন্ধুত্ব, এই বন্ধুত্বটা ব্যক্তির সাথে বন্ধুত্ব কি দেশের সাথে বন্ধুত্ব, কোন একটা সুনির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে বন্ধুত্ব কি বন্ধুত্ব, এই কথাটা তাদের ভাবতে হবে এখন। যে কোনো ব্যক্তি বা কোনো দলের সাথে বন্ধুত্ব করলে রাষ্ট্রের সেই বন্ধুত্বটা, দেশের সাথে বন্ধুত্বটা ক্ষীণ হয়ে যায়, এটা ক্রমহ্রাস হয়। অর্থাৎ আজকে তাকে ভাবতে হবে যে বাংলাদেশের জনগণের সাথে যদি বন্ধুত্ব করতে হয় তাহলে তাদেরকেও একতরফা কোনো একটা ব্যক্তিকে বা কোনো একটা দলকে তাদের সমর্থন থেকে তাদেরকে প্রত্যাহার করতে হবে। আদারওয়াইজ কিন্তু বাংলাদেশ আর ভারতের সম্পর্কটা উপরে ভালো দেখা যাবে, কিন্তু ভিতরে কিন্তু এই রোষানো থাকবে। এবং আজকে যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না কোনো মতেই, অর্থাৎ আওয়ামী লীগের অত্যাচারে আজকে সিংহভাগ মানুষ না, মোর দেন 90% লোক অতিষ্ঠ, সেই আওয়ামী লীগকে ভারত সরকারে রাখে, এটা জনগণ ভাবে। সেই কারণে কিন্তু আজকে আওয়ামী বিরোধী মনোভাবটা চলে গেছে ভারত বিরোধী বলে বিবেচনায় আনতে চায়, তারা একটু কাজে লাগাতে চায়। সেখানে ভারতকে ভাবতে হবে যে জনগণের সাথে সম্পর্ক রাখবেন না একটা দলের সাথে সম্পর্ক রাখবেন। এটা তাদেরকে ভাববার সময় আসছে এবং আশা করি তারা ভাবতে পারবেন। যে আরেকটা বলা হয়েছে যে ভারতের সাথে বন্ধুত্বটা খুব উচ্চ মাত্রায়, এবং পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব বলছেন কি স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক তো কখনো বন্ধুত্বের সম্পর্ক হয় না। আর বন্ধুত্ব যদি স্বামী স্ত্রীতে রূপ হয় তখন তো সম্পর্কটা স্বামী স্ত্রীরই থাকে, সেটা বন্ধুত্বের রূপ থাকে না। সে কারণেই আজকে তারা এই বন্ধুত্ব বলতে এর ডেফিনেশনটাই তো তারা ক্লিয়ার বুঝতেছে না বা ক্লিয়ার করতে পারতেছে না। তো সেই জন্য বলছি যে বিশ্ব রাজনীতির মেরুকরণের থেকে বেশি প্রয়োজন আমাদের দেশের অভ্যন্তরীণ জাতীয় ঐক্য, এবং আমাদের একটা প্রতিশ্রুতি খুব থাকা দরকার, খুব জোরালো প্রতিশ্রুতি যে ডু অর ডাই উই হ্যাভ টু রিইনস্টেট ডেমোক্রেসি। এইটা আমাদের থাকতে হবে। কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু আমাদেরকে চায়নাও সমর্থন দেয় নাই, আমেরিকাও সমর্থন দেয় নাই, তারা পাকিস্তানের পক্ষেই ছিল। তাই বলে কিন্তু স্বাধীনতাটা আটকে থাকে নাই, স্বাধীনতা চলে আসছে। সেই কারণেই বলছি সেই ৭১-এর সেই স্বাধীনতার চেতনা, গণতন্ত্রের চেতনায় যদি জাতি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে রাজনৈতিক মেরুকরণ অবশ্যই এবং শক্তির কাছে মানুষ আসে। আমরা যদি দুর্বলের মতো আমরা যদি প্রাপ্তির নেশায় করি, সেই প্রাপ্তি দিয়ে কিন্তু জনগণের তৃষ্ণা মিটবে না, হয়তোবা ক্ষমতায় আসার গলা ভিজতে পারে। সুতরাং তৃষ্ণা মেটিতে হলে জাতীয় ঐক্য অবশ্যই দরকার, সেফটি কন্ডিশন যে জাতীয় ঐক্য। এবং এই জাতীয় ঐক্য যদি আমরা সুদৃঢ় করতে পারি তাহলে সকল শক্তি আমাদেরকে সমর্থন করবে, কারণ আমরা গণতন্ত্রের পক্ষে আছি, আমরা ন্যায়ের পক্ষে আছি, আমরা দুর্নীতির বিরুদ্ধে আছি। সুতরাং এটা অনস্বীকার্য যে জনগণ কখনো ব্যর্থ হয় না, জনগণ কখনো পরাজিত হয় না। ধন্যবাদ। তারপরে ধন্যবাদ। তার প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা বাংলাদেশের সামগ্রিক চিত্রটা ফুটে উঠেছে এবং আমরা এ থেকে জানতে পারলাম বাংলাদেশের পরিস্থিতিটা কি এবং কোথায় যাচ্ছে বাংলাদেশ। সো এই পর্যায়ে আমি কয়েকজনের প্রশ্ন নিব। আমি সাহেব আমি একটু চলে যাব, নুরুল ইসলাম বলছি একটু। হ্যাঁ বলেন, প্রশ্নটা আপনারটা বলেন। আমি কি নুরুল ইসলাম বলবো? হ্যাঁ বলেন। ওকে, অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধেয় গয়েশ্বর রায়চন্দ্রকে, যে এত রাত্রে ওনার এখন এত রাত্রে আমাদের সাথে জয়েন করতেছেন। সংক্ষিপ্ত হচ্ছে উনি দুটা শব্দ বলছেন আমি যেগুলো নাকি নোট করছি। একটা হচ্ছে যে ২৬শে মার্চ সুবর্ণ জয়ন্তীর সময় যে ১৭ জন লোককে হত্যা করা হয়েছে হেফাজতের, এইটা ইতিহাসে লিখিত থাকবে স্বর্ণাক্ষরে। আরেকটা শব্দ হচ্ছে যে এখন ভারত উপমহাদেশ চলতেছে ইন্দো মার্কিন পলিসির বা নির্ভর করে, মানে ভারত এবং আমেরিকার নির্ভর করে। এখন এই যে ২৬শে মার্চ যেটা ঘটলো, এটা কিন্তু আওয়ামী লীগ আমাদের অবজারভেশনে এবং আমাদের গবেষণা বেরিয়ে আসছে, এইটা এই ১৭ জনকে হত্যা করা, ব্রাহ্মণবাড়িয়া এই যে তাণ্ডব, এইটা আওয়ামী লীগের সুপরিকল্পিত ভাবে ঘটাইছে। ঘটানোর পরে
এখন গোটা পৃথিবী ব্যাপী, যেমন ডক্টর নুরুন নবীর মাধ্যমে আমেরিকা এই গত সপ্তাহে ওরা আমেরিকা ফরেন মিনিস্ট্রি সহ প্রত্যেকটা এমপি বা এই যে সেনেটারের কাছে ওরা পৌঁছেছে। এই দেখো যে মৌলবাদী সন্ত্রাসীদের উত্থান হচ্ছে বিএনপি এবং জামাতের সহায়তায়। সুতরাং পৃথিবীতে যদি এই সন্ত্রাসী ইসলামী মৌলবাদী সন্ত্রাসকে দমন করতে হয়, তাইলে এই বিএনপি জামাতের সহায়তায় যে সংগঠিত হচ্ছে ওদেরকে বন্ধ করতে হবে। এইটা বলে আগামী নির্বাচনে তাদের যে এই যে দিনের বুথ রাত্রে হয়ে যাওয়ায় নেক্সট যাতে দিনের বুথ রাত্রে হয়ে গেলেও যেহেতু ওরা ইসলাম মৌলবাদীদের ঠেকাতে একমাত্র আওয়ামী লীগের যথেষ্ট, এই জন্য গোটা পৃথিবীকে সমর্থন আদায় করার জন্য এটা কাজ করতেছে। এই হচ্ছে একটা ইনফরমেশন প্রশ্ন। এটা কিভাবে আপনারা দেখতেছেন? ওকে, ধন্যবাদ। প্রশ্নটা খুব ভালো। আমি এই প্রসঙ্গে আপনার সাথে কিছু সংযোজন করবো কিছু কথা। আপনি ভালো কথাগুলি মনে করে দিচ্ছেন, যেটা সাধারণত বলার সময় আসলে বলতে হয়, অনেক সময় অসময় বললেও এটার একটা বিভ্রাট হয়। এটা নানামুখী কথাবার্তা কিন্তু আছে। এটা আপনি যেটা বলছেন সেটা হলো যে আজকে আওয়ামী লীগ সরকার পশ্চিমা বিশ্বকে যে একটা অন্ধকারে রাখছে, সেটা হলো যে বাংলাদেশের জঙ্গিবাদ, মৌলবাদ ইত্যাদি 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 ভয় দিয়ে। আমি এই দেশের বসবাস করি, এই দেশের মাটি পানিতে আমি বড়, বাতাসে বড়। আমি অনেক দেশে গেলাম, অনেক দেশে দেখছি। তো বাংলাদেশের মতো জন্মপ্রাণ লোকের যেমন অন্য দেশে কম আছে, ঠিক আবার বাংলাদেশের মানুষ ধর্মীয় উন্মাদনে ভোগে না, অর্থাৎ বায়াস, বাট না ওই এক্সট্রিম না। যেমন আমাদের দেশের মেয়েরা বেশি রোজা রাখে, সারাদিন কাজ করে ইফতার বানায়, কিন্তু আমাদের দেশের মেয়েরা কিন্তু এই মডার্ন যে ইটা আছে সোসাইটি বা যে ইকোনমিক্যাল যে ইটা আছে, প্রক্রিয়াটা আছে, তার সাথে তারা কিন্তু সম্পৃক্ত থাকতে চায়। তারা কিন্তু ধর্মীয় গোড়ামে আবদ্ধ হয়ে তাদের যে কর্ম করার যে ক্ষেত্রগুলি থেকে তারা তাদেরকে প্রত্যাহার করতে চায় না। আমাদের দেশের এই দেশের মধ্যে যে নাটকগুলো ইতিপূর্বে বানানো হয়েছে, এই যে জঙ্গিবাদ পাওয়া যায়, ওটা পাওয়া যায়, সেটা পাওয়া যায়, নাটক, এটা দিয়েই পশ্চিমা বিশ্বকে বলতে চায়। সেই আব্রাহিম লিঙ্কন একটা কথা বলছিলেন যে ডেমোক্রেসি ইজ ওয়ার্স্ট বাট বেটার দেন আদার্স। অর্থাৎ শেখ হাসিনা পশ্চিমা বিশ্বকে বুঝাইতে চায় যে তোমরা আমাকে ওয়ার্স্ট বলতে পারো, বাট আমি বেটার দেন আদার্স। আমি আছি বলে এই দেশে এখনো মৌলবাদ এরা হয়নি। অপরদিকে তারা একটা দীর্ঘমেয়াদী সূচনা করেছিল 96 সালে সরকার আসার পরে, অর্থাৎ মুসলিম ভোট বা মুসলিম সেন্টিমেন্টের যে ভোটগুলোকে বিভক্তকরণ, এই বিভক্তকরণ করতে গিয়ে সে জামাত ইসলামের বিপক্ষে হেফাজতকে লালন করে এবং হেফাজতের উত্থান হয় তাদের হাত দিয়ে। এখন এই হেফাজতকে আবার কেউ কেউ কিন্তু এবার এই কথা বলেন, ওনার সাথে আমি কথাটা শুনে যাচ্ছি যে এই কথাটা আমাদের দেশে একটা পারসেপশন আছে যে মোদি আসুক, এটা শেখ হাসিনা চায় নাই। কারণ মোদি আসলে যে চায়নার থেকে যে পরিমাণ অর্থ পায়, সেই পথটা যদি রুদ্ধ হয়ে যায়, আবার মোদির আশাটা খুব প্রয়োজন হয়ে গেছে হাসিনা যদি চায়নার দিকে জায়গা চলে যায়। তো সেই কারণেই তারা হেফাজতের মাধ্যমে এই সৃষ্টিটা করতে চাইছেন যাতে মোদি না আসেন। একদিকে কোভিড, আরেকদিকে হেফাজতের আন্দোলন থেকে মোদিকে প্রোটেক্ট করা। কিন্তু মোদি তো চলেই আসলো, তাকে তো প্রোটেক্ট করতে পারলো না। এমন দুর্ঘটনা ঘটছে, তাদের হয়তো পরিকল্পনার মধ্যে ফাঁক থেকে গেছে, সব এক মনের না। তারা হেফাজতে যেমন করছে ডেমনস্ট্রেশন দিতে, আবার অন্যদিক দিয়ে তার লীগ, ছাত্রলীগ, যুবলীগরা বায়তুল মুকাররম আক্রমণ করছিল। আপনারা একটা জিনিস যেমন মনে রাখবেন, 26 তারিখ ছিল শুক্রবার, সেদিন কিন্তু হেফাজতে কোনো প্রোগ্রাম ছিল না। তারা 25 তারিখে কিন্তু প্রোগ্রাম উইথড্র করছে, তার আগে ডেমনস্ট্রেশন করছে। এবং 24, 25, 26 তারিখে ছিল জুমাবার, তারা নামাজ পড়তে গেছিল, সেই নামাজের সময় তাদেরকে আক্রমণ করা হয়েছে। এই দুই পক্ষের আক্রমণের পাল্টা পাল্টে মারামারি থেকে পুলিশকে গুলি করছে এবং ঢাকাতে লোক মারা গেছে। এই কথা শোনার পরেই সারা দেশের মধ্যে যেটা হয়েছে, শনির আকড়া, সিদ্ধিরগঞ্জ, ওইদিকে হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়া, এই যে ঘটনাগুলো ঘটছে। সুতরাং এই যে নাটক যখন করতে চায়, তখন নাটক কিন্তু ধরা পড়ে দর্শকের হাতে, কোনটা নাটক কোনটা ফ্যাক্ট। সে কারণেই আজকে তারা স্বাধীনতার
ব্যক্তি হিসেবে তারা কিন্তু খালি করছে, লিখছে, প্রবন্ধ লিখছে, কিন্তু ইতিহাস তো লেখা যায় না। ইতিহাস তো অলওয়েজ বেসড অন হিস্ট্রি, এই ফ্যাক্ট। সুতরাং ইতিহাস ফ্যাক্টের উপর নির্ভর। ইতিহাস তো প্রবন্ধ না, এটা তো কোনো না ছড়া বা কবিতা বা গল্প না। সুতরাং তারা আজকে তাদের কিছু বুদ্ধিজীবী লেখককে দিয়ে তারা গল্প লিখতেছে, সেই গল্পগুলিকে তারা ইতিহাস হিসেবে মানুষের কাছে প্রতিষ্ঠিত করতে চায়। সুতরাং গল্প গল্পই থাকে, আর হিস্ট্রি অলওয়েজ হিস্ট্রি থাকে। সে কারণে আপনি যে কথাটা মনে করে দিচ্ছেন, কথাটা আমি আনতে চাইনি, তারপর আমাকে আনতে হলো। দেখেন, আমরা এই ব্যাপারে খুব সতর্ক ছিলাম। এরা যখন কর্মসূচি দিলেন এই ঘটনার পরে, তখন আমাদের মিটিং এর মধ্যে আমরা একটাই সিদ্ধান্ত নিলাম, একটা রেসপন্সিবল পার্টি, একটা বিএনপি, তা আমাদেরকে একটা রেসপন্সিবিলিটি আছে যে স্বাধীনতার দিন যুদ্ধে, স্বাধীনতার দিন এই গ্রুপগুলো মারা গেল অকাতরে, তাদেরকে প্রাণহানি হলো, তাদেরকে অকাতরে গুলি করে মারলো, তার প্রতিবাদ আমাদের নিজের সঙ্গে করা। যে কারণে কিন্তু আমরা 3 দিন ব্যাপী আমাদের আঙ্গিকে আমরা সবাই মিছিল মিটিং করেছি। আমরা কিন্তু হেফাজতকে সমর্থন দিই নাই বা হেফাজত হরতাল ডাকলো কেন প্রশ্ন করি নাই। হেফাজতেরটা হেফাজত করছে, আমাদেরটা আমরা করছি। কারণ আমরা জানি যে হেফাজত আর বিএনপি তো এক জিনিস না। এখন হেফাজতের সরকার আছে না সরকারের হেফাজত আছে, এটা নিয়ে অনেক কথা আছে, এটা নিয়ে অনেক বিশ্লেষণের ব্যাপার আছে, এবং এটা অপেক্ষা করার ব্যাপার আছে শেষ পরিণতি দেখার জন্য বা শেষ ফলাফল দেখার জন্য। তার কারণ হলো যে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের মধ্যে অনেক কিছু থাকতে পারে। সাধারণ সরল মনা যারা হেফাজতের আছে, কওমি মাদ্রাসা যারা আলেম আছেন, তারা কোন ভাবাদর্শের সেটা ওদের সরকার পরিমাপ করতে পারে নাই। সেই কারণে ভাবছে যে নেতৃত্বটি যদি কুক্ষিগত করা যায়, নেতৃত্বটা যদি আয়ত্তে আনা যায়, তাহলে বোঝা যাবে যে বিশাল সংখ্যক হেফাজত সব বুঝে তাদের পক্ষে চলে আসবে। তাদের পক্ষে চলে আসে নাই বলেই তো 30 তারিখের ভোটটা দিনের ভোটার আকৃতি করছে, এবং ভবিষ্যতেও কিন্তু তাদেরকে তারা বুঝতে সক্ষম এইটুক ভালো করে যে ভোটের রাজনীতিতে তাদের কোনো ভাগ নাই। সুতরাং ভোট ছাড়া কিভাবে থাকা যায় সেই ষড়যন্ত্রটা তারা করবে। একটা চিন্তা করেন, নিপুণ রায়চৌধুরী, সে একটা একদমই অল্প বয়স, সে পেশায় একজন আইনজীবী, সে রাজনীতি করে, বিশেষ করে নারী শিশুর অধিকার নিয়ে, এবং বিএনপির একজন অ্যাক্টিভিস্ট হিসেবে সে রাজপথে তার কর্মকাণ্ড করে। তাকে হেফাজতকে সাথে একসঙ্গে করার জন্য একটা ফলস একটা কথোপকথন দেখানো হলো এবং তাকে গ্রেপ্তার করা হলো। এবং কথোপকথন হলো আগের দিন রাত্রিতে গ্রেপ্তার না করে তাকে পরের দিন 3টায় বাসার থেকে গ্রেপ্তার করে। আবার 3টায় গ্রেপ্তার করলে কথোপকথন কিন্তু দেখানো হলো রাত্রি 8টায়। খেয়াল করবেন, এর আগেও আমাদের অনেক নেতার কথোপকথন আছে যেগুলো কিন্তু কথোপকথনের 10 মিনিট পরে প্রচার করা হয়েছে। কিন্তু নিপুণের কথোপকথনের কথা যদি টেলিভিশনে 24 ঘন্টা পরে কেন করা হলো, তার মানে ইট ইজ ক্রিয়েটেড, ম্যানিপুলেশন করছে। এবং তারা করে হেফাজতের সাথে বিএনপিকে, যেহেতু নিপুণের একটা অবস্থান আছে দেশের মানুষের কাছে, অল্প বয়সে সে মানুষের কাছে দৃশ্যমান হয়েছে, তার সাহস শক্তি নিয়ে অন্যায় প্রতিবাদ করতে গিয়া, সেই কারণে তারা এখানে এটা করছে। শুধু তাই না, আবার কয়েকদিন আগে তাকে আবার আরেকটা পেন্ডিং মামলায় তাকে আসামি করেছে। সময় লাগবে আরো, তারপরও আমাদের রাজনীতি ক্লিয়ার আছে, আমরা আমাদের রাজনীতি হাঁটতেছি, আমরা আমাদের রাজনীতির মধ্য দিয়ে আমরা গণতন্ত্র ফেরত আনতে পারি। ধন্যবাদ। এবার আমরা আরো কয়েকজনের প্রশ্ন নিব, এবং আজকে যিনি প্রধান অতিথি বাবু গয়েশ্বরচন্দ্র রায়, তিনি খুব সুন্দরভাবে দেশের চিত্র এবং আমাদের প্রশ্ন করতে উত্তর দিচ্ছেন। তো আমি মনে করি এর থেকে অনেক কিছু শিখার আছে, জানার আছে, বুঝার আছে। তো এই পর্যায়ে আমি কবিতা নূর, মহিলা দলের নেত্রী অটোয়া থেকে, এবং রোশনারা আপা, উনি টরন্টো থেকে, এবং অ্যাডভোকেট আনোয়ার আল কবির এবং গোলাম রনি, এই মকবুল হুসাইন, আমরা তাদের প্রশ্নগুলো নেব। তারপর আমাদের মুজিবুর রহমান ভাই, এজাজ আক্তার তৌফিক এবং মালিয়া আপা, তাদের প্রশ্নগুলো নেব। তো আমি এই পর্যায়ে রোশনারা আপাকে বলবো যে আপনি যদি প্রশ্ন করতে চান, টু দা পয়েন্ট প্লিজ। আসসালামু আলাইকুম দাদা, শুভেচ্ছা দাদা। নমস্কার। রাজপথের মানুষ চিনছেন কিনা? আমরা একসাথে ছিলাম তো, পার্টি অফিসে একসাথে আন্দোলন করছি কেন্দ্রে। বিলকিস আপা, ফরিদার সাথে আমি রওশন। হ্যাঁ, বুঝছি।
এখন দাদা যেটা আসলে বলতে চাইছিলাম, আপনার কথা হচ্ছে, আপনাকে ধন্যবাদ এবং ওই যে নবদ্বীপ টিভি ওই ভাইকেও ধন্যবাদ যে আমাদের এই মনটাকে একটু হালকা করে দিছেন, সত্য ক্লিয়ার করে দিছেন কথাগুলা। এই জন্য আমি ধন্যবাদ দেওয়ার জন্য আমি লাইনে আসি। যেটা আমি বলতে চাইছিলাম সেটা হলো এই মুহূর্তে আমাদের বিকল্প হলো মানে ঐক্যের কোনো বিকল্প নাই। ঐক্য আমাদের জরুরি। এখন আপনারা যেটা ভালো বুঝে করবেন এটাই আমরা খুশি। আপনি তো বলছেন এই কথাটা। আহ, আর আমরা এটাই চাইছি। আর আমরা যে শেখ হাসিনা অনেক কৌশলের সাথে আমাদের সাথে রাজনীতি করতেছে এখন। আর আমি আপনার কাছ থেকে জানলাম যে আমাদের কৌশলগুলা। আমরা অনেক খুশি হইছি। কারণ আমাকে অনেক জবাবদিহি করতে হয় দাদা। আমি যেহেতু হাজারীবাগ ধানমন্ডি মোহাম্মদপুরের কমিশনার, আমার নেতা কর্মীরা কন্টিনিউ প্রশ্ন করে। গতকালকেও আমাকে হাজারীবাগ থেকে প্রশ্ন করছে। মিটিং করেন, কিছু জিজ্ঞেস করেন না। আমি বলছি এইখানে মিটিং এ কি সব জিজ্ঞেস করা এই যায় না? জন্যই আমরা এই নবদ্বীপ টিভি নবদ্বীপ নিউজ আমরা এটার আয়োজন করেছি এবং ভবিষ্যতে আরো এই ধরনের আলোচনা শুরু করব। আমাদের সৌভাগ্য আজকের প্রধান অতিথি তিনি আজকের এই অনুষ্ঠান সূচনা করেছেন। ধন্যবাদ রোশনা আপা। এ পর্যায়ে আমি কবিতা নূর এক মিনিট কবিতা আমি বিদায় নিই। তো কবিতা দাদা ঠিক আছে, আর বেশি কিছু বলবো না। আপনি আমাদেরকে সাথে আসছেন, দেখা করছেন, এতে আমরা অনেক কিছু ক্লিয়ার হয়েছে। এইভাবে আমাদের সাথে থাকবেন আপনারা, এতে ধন্যবাদ। আমরা নেতা কর্মীদের সাথে জবাব দিতে জায়গাটা ক্লিয়ার। যতদিন আসি পাইছে আল্লাহ হাফেজ। কবিতা নূর আপা, কবিতা নূর অটোয়া থেকে আপনার মাইকটা আনমিউট করে নেন প্লিজ। হ্যাঁ বলেন, টু দা পয়েন্ট প্লিজ। আসসালামু আলাইকুম সুধীরেন্দ্র এবং বড় ভাই এবং শ্রদ্ধা পাত্র যে সবাই আছেন, আপনাদেরকে সালাম জানাচ্ছি আমাদের বাংলাদেশের এবং অটোয়া থেকে। এখানে যে আমি ওনাদের কথা শুনলাম, রায় ভাইয়ের কথা শুনে আমার খুবই ভালো লেগেছে। উনি সমস্ত প্রশ্নের সুন্দরভাবে জবাবগুলো দিয়েছে। তার ভিতরেও আমার দুটো প্রশ্ন। আমাদের দেশে যে 71 থেকে যে আমাদের যুদ্ধ চলাকালীন থেকে শেষ পর্যন্ত যত মুক্তিযোদ্ধা, যত বীর মুক্তিযোদ্ধা, যত জনসাধারণ সবাই মিলে যে আমাদের দেশ স্বাধীন করেছি, তার কোনোটাই আমাদের কাছে এই সময় হাসিনা থেকে এসে তাদের কোনো মূল্যই নাই। দেশটা স্বাধীন হাসিনা করে নাই, আর শেখ সাহেব করে নাই, তাই না? সারা বাংলাদেশের জনসাধারণ এবং করেছে, আর হাজার হাজার বুদ্ধিজীবীদের চলে যেতে হয়েছে। তাদের কোনো মূল্যায়নই নাই, তাদের কোনো কথা ওঠে এখানে কোনো সময় বলতেই চায় না যে এত বুদ্ধিজীবীদেরকে লাইনে দাঁড়ায় একবার সব মেরে মেরে দিয়ে দেশটাকে ধ্বংস করে দেশে। আপা প্রশ্নটা করেন। সেটা আমি বলছি যে যারা মুক্তিযোদ্ধা ছিল, যারা দেশ স্বাধীন করেছে, তাদের কেন মূল্যায়ন হচ্ছে না? ধন্যবাদ আপা। আরেকটা প্রশ্ন হলো, আমরা আওয়াজ উঠাতে চাই, সে আওয়াজ উঠাতে গেলে কেন আমাদের গলা কাটা হয়? কেন আমরা দেশে যে কথা বলতে পারি না? কেন আমাদের প্লেন থেকে নামতে এত ভয় হয়? আমরা কেন আমরা বুঝতে পারি না যে আমরা ফিরে আসবো কিনা। ধন্যবাদ আপা। আপনার প্রশ্নের উত্তর পাবেন, আমাদের আজকের অনুষ্ঠান প্রধান অতিথি দিবেন। আমি এবার গোলাম রনিকে আপনার মাইকটা আনমিউট করে প্রশ্নটা করেন, সংক্ষেপে টু দা পয়েন্ট প্রশ্নটা করেন প্লিজ। জি আসসালামু আলাইকুম, আমার নাম গোলাম রনি। শুনতে পাচ্ছেন মামুন সাহেব? হ্যাঁ বলেন। আমার নাম গোলাম রনি। আমি বয়সরা দাদাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই প্রোগ্রামে আসার জন্য এবং আমাদেরকে অনেক ইনফরমেশন দেওয়ার জন্য। দাদার কাছে আমার একটাই কোশ্চেন, যে আর কত নেতা কর্মী মারা গেলে আপনারা পুরোপুরি ভাবে দেশকে মুক্ত করতে পারবেন? আর আপনারা কেন এই দেশটাকে মুক্ত করার জন্য আপনারা কেন ওইভাবে উঠাপড়তে মানে আমাদেরকে অর্ডার করতেছেন না, আমাদেরকে অনুমতি দিচ্ছেন না যে আমরা এই দেশটাকেই করার জন্য, এই স্বৈরতার ক্ষমতা দিয়া আমাদের উদ্ধার করার জন্য? আমার একটাই কোশ্চেন, এই কোশ্চেনটা দাদা যদি আমাকে স্পষ্ট করেন, কারণ এর আগেও আমি কয়েকদিন ফেসবুকে লিখছিলাম যে এইভাবে আর শ্রমিক আমাদের নেতা যারা কর্মীরা আছেন তারা দিনে দিনে আমাদের কিন্তু অসহায় হয়ে যাচ্ছে। প্রতিটা কর্মী
এবং আমার জানা মতে আমারই পরিচিত অ্যাটলিস্ট 15-20 জন আছে যারা এখন অসহায় হইয়া এই কেস আর আসামি হইয়া ধারে ধারে ঘটছে, তাদের কোনো বাসায় বাড়িতে থাকতে পারতেছে না। তো এইভাবে তো দিনের পর দিন চলতে পারে না। তো এই ব্যাপারে আপনারা কি কোনো কঠোর সিদ্ধান্ত নিতে পারবেন কিনা, আমার এই ব্যাপারে একটু জানার ইচ্ছা ছিল। ধন্যবাদ। ধন্যবাদ গোলাপ রনি ভাই। এই পর্যায়ে আমি অনুরোধ করব মকবুল হোসেন। ধন্যবাদ মামুন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। দাদাকে অসংখ্য ধন্যবাদ, অনেক মূল্যবান সময় দিয়েছেন। আমার বাড়ি হচ্ছে দিনাজপুর, খালেদা জিয়ার বাবার বাড়ির একই পাড়ায় বাড়ি আমার, এবং আমি মির্জা ফখরুল ইসলামের ডাইরেক্ট ছাত্র, তার ক্লাস করছি আমি, উনি আমাদেরকে ইকোনমিক্স পড়াচ্ছেন। আমার একটি প্রশ্ন দাদার কাছে, এই দুঃসময়ে আপনি হাল ধরছেন ঠিক আছে, কিন্তু প্রতীয়মান হচ্ছে যে আমরা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছি, আমাদের তলে তলে কিছু কাজ করতে হবে, এরকম কোন সিদ্ধান্ত আপনাদের আছে কিনা? ধন্যবাদ, খুব সুন্দর টু দা পয়েন্ট প্রশ্ন করেছেন মকবুল হোসেন। আমি মনে করি তিনি একজন উদাহরণ হতে পারেন। আমি এই পর্যায়ে টু দা পয়েন্ট প্রশ্ন করার জন্য অ্যাডভোকেট আনোয়ার কবির ভাইকে অনুরোধ করব প্রশ্ন করার জন্য। টু দা পয়েন্ট প্লিজ, সময় খুবই সংকীর্ণ। আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। সেই সাথে সুদূর ঢাকা থেকে আমাদের প্রধান অতিথি যিনি আছেন, শক্ত একজন রাজনীতিবিদ এবং সুন্দর প্র্যাকটিস করেন উনি, এবং রাজনীতিক কথাবার্তা দিয়ে উনি প্রশ্নের উত্তর দেন। আজকে আমরা আসলে গর্বিত যে দাদা আমাদের সঙ্গে সামনে আসছেন এবং আমাদেরকে আরো বেশি রাজনৈতিক ভাবে প্রজ্ঞা এবং জ্ঞান দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করছেন। দাদা, আমরা রাজনীতি যেটা দেখেছি ইউনিভার্সিটিতে থাকতে বা দেশে থাকতে, আমি যদিও অনেকদিন ধরে, মানে 88 থেকে কানাডাতে, এবং 88 সালে এসেই আমি কানাডা বিএনপির সাথে সম্পৃক্ত। তো আমরা একটা প্রতিরোধ বা আমরা প্রতিশ্রুতিকে আমরা কার্যকরী করার জন্য আমরা ইউনিয়নাইজড হওয়ার চেষ্টা করতাম। বিএনপি এত বড় একটা ইউনিয়নাইজড দল দাদা, যেটা চিন্তাই করা যায় না। বাংলাদেশের আনাচে কানাচে বিএনপি সমর্থক, কর্মী এবং সমর্থক রয়ে গেছে। আমরা কেন কিসের আশায় এখন পর্যন্ত বসে আছি সেই জোরালো প্রতিশ্রুতিটা নিয়ে রাস্তায় নামতে, যে ডু অর ডাই, কেন আমরা নামতে পারি না? একই কথা সমস্ত সময় আমরা ওই বিরোধী দল আওয়ামী লীগের কাছ থেকে শুনে আসি যে বিএনপি তো সংগ্রাম করতে দেয় না, বিএনপি তো রাস্তায় নামতে পারে না, বিএনপি তো 10 জন মানুষকে নিয়ে সামনে আসতে পারে। জানি যে কেস কালাম হয়েছে, জানি যে আমাদেরকে প্রতিহত করার জন্য পথের মধ্যে খাড়া করে রাখে, এবং সামনে পুলিশ। প্রশ্ন দাদা বুঝতে পেরেছে। তো আমরা কখন সেই শুভক্ষণটা পাবো বা নির্দেশ পাবো, বা আমরা কবে সেই দিনটার জন্য কেন আমরা অপেক্ষা করছি? আর আমরা সুবর্ণ জয়ন্তীকে 1 বছর ব্যাপী আমরা পাচ্ছি, কিন্তু আমাদের আসল কর্মসূচিটা কি সেটা কিন্তু আমরা পাইনি। ধন্যবাদ দাদা। ধন্যবাদ আনোয়ার কবির ভাই। আমরা এখন বাকি আছে আরো 3 জনের প্রশ্ন। আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সম্মানিত সদস্য সচিব এজাজ আক্তার তৌফিক এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান। হ্যাঁ, আবার প্রশ্ন পরে করুন। আচ্ছা ঠিক আছে, উত্তর দেন, তারপর আমরা আসি। আমরা 3 জন বাকি আছে। এখানে তো আমি এখন প্রশ্ন পেলাম রসনারা। হ্যাঁ, কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, তার কবিতা নূর আপা প্রকাশ করছেন আর কি, যে আমরা কি করছি, কি করব, এবং এটাও প্রত্যাশা করেন যে আমরা একটা কিছু করবো দেশে, আন্দোলন সংগ্রাম। আমরা কিন্তু অনবরত কিন্তু আন্দোলন সংগ্রামে আছি। আমি প্রথম সূচনায় বলেছিলাম যে কোন সরকার কতদিনের আন্দোলনে, কোন ধরনের আন্দোলনে সরকারের পতন হয় সেটা পূর্ব নির্ধারিত থাকে না। এটা পরিবেশ পরিস্থিতি, দেশের চলমান অবস্থা উপরে নির্ভর করে। আমরা কিন্তু 23 বছরে গণতান্ত্রিক আন্দোলনে সফল হইনি, কিন্তু আমরা 9 মাসের যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সুতরাং এই কথাটা বুঝতে হবে যে গণতান্ত্রিক আন্দোলন আর স্বাধীনতার যুদ্ধটা এক ছিল না। স্বাধীনতার যুদ্ধটা আমরা করেছি ঘোষণা দিয়ে, জিয়াউর রহমানের আহ্বানে, অস্ত্র নিয়ে। জিয়াউর রহমান প্রথম কিন্তু পাকিস্তান বাহিনীর অস্ত্র হাতে নিয়ে তিনি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তারপরে কিন্তু আর্ম ফোর্সেস, ইপিআর, পুলিশ, আনসার এবং আমাদের মতো যুবকরা তখন প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করেছে 9 মাস। অর্থাৎ একটা স্বৈরতন্ত্রকে আমরা যুদ্ধের মাধ্যমে
আমরা পতন ঘটাইছি এবং দেশ স্বাধীন করছি। আজকে আমি কার বিরুদ্ধে যুদ্ধ করি? আজকে যুদ্ধটা কিসের? আমার দেশের লোকটাই আমার দেশের বিরুদ্ধে কাজ করছে। এখন এই গণতন্ত্র সংগ্রাম আন্দোলন আর একটা মুক্তিযুদ্ধ তো এক কথা না, এই কথাটা বুঝতে হবে। তারা সশস্ত্র অবস্থায় আমাদের উপর আক্রমণ চালায়, নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করে। তাদেরকে মোকাবেলা করতে গেলে গণতান্ত্রিক ভাবে আমাদের কিছু ধৈর্য এবং সময় লাগবে, কিন্তু আমরা তো এখন অস্ত্র হাতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব না। কারণ আমাদের দলটা হলো গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা রিভলিউশনে বিশ্বাস করি না, অর্থাৎ সশস্ত্র সংগ্রামে তো আমরা বিশ্বাস করি না। সেই কারণেই সশস্ত্রদের সাথে যুদ্ধ করতে, যুদ্ধে জয়লাভ করে সময়ের বিষয় আছে, এবং সেই সময়ের বিবেচনা করেই আমরা অগ্রসর হচ্ছি। এখানে আরেকটা কথা বলা হয়েছে কবিতা নোট, যে ৭১ এই যে কোনো ই করে না, এখানে একটা কথা আছে, যতীন্দ্র মোহন বাচ্চা বলে একটা বিখ্যাত কবিতা আছে, সেখানে একটা লাইন, যে কি যাতনা বিশেষ দিবে সে কিসে, কবু আসে বিশেষ ধ্বংসিনী যায়। সুতরাং যুদ্ধে কি যাতনা ছিল, যুদ্ধে কি ঘটনা ছিল, যুদ্ধে কি নির্মমতা ছিল, কি সাহসিকতা ছিল, যারা যুদ্ধে করে নাই তারা তো বুঝবে না, তারা বুঝবে না। সুতরাং সেই কারণেই তারা, খালেদা জিয়া পাকিস্তানিদের আর্মিদের হাতে আটক ছিল, আর শেখ হাসিনা তার পরিবার পাকিস্তানিদের ভাড়া করা বাড়িতে থাকছে, পাকিস্তানিদের রেশনে তাদের সংসার চলছে, পাকিস্তানি সেনাবাহিনীর লোকরা তাদের বাড়ি পাহারা দিচ্ছে, নিরাপত্তা দিয়েছে। এমনকি তার যে সন্তান, প্রথম সন্তান প্রসব হয়, তিনি যখন গর্ভব্যথা মানে এই প্রসব বেদনা অনুভব করেন, তাকে পাকিস্তানের একজন কর্নেল জিপে করে মেডিকেলে নিয়ে গেছেন। এটা কিন্তু তাদের নিজস্ব স্বীকারোক্তি। তো সুতরাং ডিফারেন্স বিটুইন দ্য খালেদা জি এবং শেখ হাসিনা আপনাকে বুঝতে হবে। সে কারণ হলো শেখ হাসিনার হলো প্রাপ্তি, আর খালেদা জির হলো অর্জন। অর্থাৎ খালেদা জির আজকের নেতৃত্ব কিন্তু দয়ার দান না, যদি বলেন উত্তরাধিকার তাও না। জিয়াউর রহমানের অনুপস্থিতিতে তিনি অঙ্গীকার নিয়ে মাঠে নামছেন, উনি রাজপথে হেঁটেই তার নেতৃত্ব জনগণের কাছে প্রতিষ্ঠিত করেছেন। তিনি শুধু ওয়ারিশত্বে কিন্তু নেতৃত্ব আসেন নাই, তিনি গুণে এবং কাজের মধ্যে দিয়েছেন। সেই কারণে আজকের যেটা শেখ হাসিনার ক্ষমতা হলো প্রাপ্তি, অর্জন না, কারণ জনগণের ভোটের না। সেই প্রাপ্তির জায়গাটা কিছুক্ষণ আগে আমি ব্যক্ত করেছি, যে এই উপমহাদেশের রাজনীতি, বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটগুলি এখন বিশ্ব রাজনীতিতে এক কথায় বলতে গেলে মানে জঙ্গি মানে হলো ইসলাম, ইসলাম মানে হলো মুসলিম, মানে হলো আজকে পশ্চিমা বিশ্বের কাছে একটা আতঙ্ক। কিন্তু প্রশ্নটা হলো যে আমাদের দেশে যে এই জঙ্গি বা এই ভাবাপন্ন লোক নাই বা এইরকম রাজনীতি নাই, এটা পশ্চিমা বিশ্বের বুঝতে সময় লাগবে, কিন্তু তাদের বুঝতে হবে, এবং একসময় বুঝতে পারবে, এইসব নাটক তারা করতে পারবে। সে কারণেই আমাদের হয়তো কত সময় লাগবে এটা তো বলা যায় না। আরেকজন বলেছেন যে আমাদের কোনো কৌশল, এখন দেখেন আমি কিন্তু আপনাদের সাথে ওপেন কথা বলতেছি, যুদ্ধের সব কৌশলই কিন্তু সবাই জানে না। আমার বিএনপি নেতা কর্মী আমরা সবাই কিন্তু সব যুদ্ধের কৌশল আগাম জানবো না, সময়ে জানবো, সময় উপলব্ধি করতে হবে কৌশলটা কোন দিকে যাচ্ছে। যেমন আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন, এটাও কিন্তু আন্দোলনের একটা অংশ হিসেবে, পার্ট অফ এ মুভমেন্ট হিসেবে কিন্তু আমরা রাখছি। এটার অর্থ এই না যে আমরা নাচ গান আর ফুর্তি নিয়ে ব্যস্ত থাকবো, আমাদের এইটা দিয়ে কিন্তু গণসচেতনতাটা আমরা বৃদ্ধি করছি। এই যে স্বাধীনতা যুদ্ধের যে অবমাননা করা, এটার মধ্যে দিয়েই তো বিক্ষুব্ধ হচ্ছে জনগণ। এই 17 তারিখে যে আবার রক্ত দিল জনগণ, এটা দিয়েই তো ঘৃণা বা ক্ষোভটা আরো বেশি প্রশমিত হচ্ছে সরকারের বিরুদ্ধে। সেই কারণেই সময়ও যেমন নির্ধারণ করা যাবে না, আর কৌশলের কথাটা একটা কথাই বুঝি আমি, যে কূট কৌশল। আমি গীতাতেও যে একটা শব্দ পড়েছি সেটা ইসলামের মধ্যে পাই। গীতাতে একটা শব্দ আছে যে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বা যুদ্ধ করতে কোনো ষড়যন্ত্র যদি করতে হয়, সে ষড়যন্ত্র ধর্মের অংশ। আমি বুঝতে পারছি, অর্থাৎ ধর্ম যুদ্ধেরও একটা কূটকৌশল থাকে, সেটা অনেকে আপেক্ষিক দৃষ্টিতে ষড়যন্ত্র মনে করে, কিন্তু ধর্ম প্রতিষ্ঠার জন্য যেটা করা হয় সেটা ধর্মের অংশ, সেটা ষড়যন্ত্র হয় না। অর্থাৎ দেখবেন আবার এই যে এখন একটা পবিত্র রমজান, সবাই রোজা রাখছি, কথাবার্তা কম, কাজ কম, এটা কম সেটা কম,
আন্দোলন করা যাবে না, সংগ্রাম করা যাবে না। কিন্তু আপনি যে ইসলামের ইতিহাস যদি দেখেন, নবী করম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে পরাজিত হয়ে মদিনা চলে গেছিলেন, কিন্তু মদিনা থেকে তিনি কিন্তু রোজার মাসের 17 তারিখে মক্কা নগরীতে আসার মাঝখানে কিন্তু তিনি বদরের যুদ্ধ করেছেন। সেই যুদ্ধে কিন্তু জয়লাভ করেই তিনি কিন্তু ইয়েতে আসছেন, মক্কাতে আসছেন। তার মানে এটা ছিল ধর্মযুদ্ধ। সেই যুদ্ধে কি প্রাণহানি হয় নাই? হয়েছে। সুতরাং ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ সবসময় ধর্মের পক্ষে, আর অধর্ম লালন করা প্রতিষ্ঠা করার জন্য যে যুদ্ধ সেটা সবসময় অধর্মের পক্ষে। সুতরাং আজকে ন্যায়, নিষ্ঠা, সততা, সত্য প্রতিষ্ঠা করার আমরা আন্দোলন আসছে। সেই আন্দোলনের মধ্যে সেই এই যে কোনো কূটকৌশল বা কোনো কৌশল থাকবে, এটি স্বাভাবিক। কৌশলটা আমরা কিন্তু সফলতার মধ্য দিয়ে কিন্তু মানুষের কাছে দৃশ্যমান করতে পারি, কৌশলটা কিন্তু প্রকাশ করার মধ্য দিয়ে হয় না। কারণ আমি আন্দোলনটা কোন কৌশলে কখন করব সেটা কিন্তু ওই সময়টাই আমাকে নির্ধারণ করে দেবে আমাকে এখন কোন কৌশলে মোকাবেলা করতে হবে। সেই কারণে বলছি যে এটা হতাশ হওয়ার কিছু নাই, সময়টা বেশি লাগতেছে এ কথাও ঠিক। কারণ আপনাকে বুঝতে হবে যে বিদেশি শক্তিতে শক্তিধর না, কিন্তু সেই শক্তিরও কিন্তু আজকে নিঃশেষ প্রান্ত। কারণ আজকে যেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমে না পূবে, পশ্চিমে গেলে ক্ষমতা, পূবে গেলে অর্থ। এখন অর্থ ধরবে না ক্ষমতা ধরবে, এর মাঝামাঝি কিন্তু শেখ হাসিনা এখন মোটামুটি স্যান্ডউইচের মাঝের অংশে আছে। এইটাকে ব্যালেন্স করতে কিন্তু 26 তারিখের এই ঘটনা এবং আজকে এই ঘটনা ধরা পড়ছে জনগণের সামনে। সে কারণে বলবো যে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায় কিছুক্ষণ, সব সময় না, সবক্ষণ। তাই আপনারা দোয়া করবেন ধন্যবাদ। সুস্থ হোক এবং নেত্রী উঠে দাঁড়ানোর সুযোগ পাক। আমরা অবশ্যই, যদিও আমরা আজকে দল সংগঠিত করতে পারছি, কারণ আমরা পর্যায়ক্রমে মানে নেতৃত্ব আছে, কথাটা বলা খুব দরকার। আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নাই, দৃশ্যমান না। শেখ হাসিনার পরে কে নেতা হবেন, বোন হবেন না মেয়ে হবেন না ছেলে হবেন, এটা নিয়ে কিন্তু তাদের একটা গৃহদাহ আছে এবং গৃহদ্বন্দ্ব আছে। তাদের মধ্যে কিন্তু অনেক রকমের ব্যবস্থা আছে, তারা কিন্তু দুর্বল, সেই কারণে তারা জোরে জোরে কথা বলে। যদি সবল হতো তাহলে তারা সব কথার উত্তর দিত না। কিন্তু বিএনপির নেতৃত্ব কিন্তু প্রতিষ্ঠিত। জিয়াউর রহমানের পরে কে আসলেন, বেগম খালেদা জিয়া, তারপরে কে আসবেন বা কে আছেন সেটাও প্রতিষ্ঠিত। অর্থাৎ বিএনপির লিডারশিপ হ্যাজ অলরেডি বিন ডিসাইডেড বাই দ্য পিপুলস, বাই দ্য পার্টি ওয়ার্কার্স অ্যান্ড ফলোয়ার্স। সেটাকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান। আজকে ম্যাডামের এই অসুস্থতার মাঝখানে সে তার নেতৃত্ব, নেতৃত্ব আসলে আলোচিত সমালোচিত, কিন্তু আলোচিত আর সমালোচিত যদি না হয় তাহলে সে সুতরাং আজকে জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তির নেতা হিসেবে তারেক রহমান বিবেচিত এবং প্রতিষ্ঠিত। সফলতা ব্যর্থতাটা আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে দিয়ে হবে। নেতা তখনই সবল হয় যখন কর্মীরা সিনসিয়ার হয়। সুতরাং কর্মীরা যদি সিনসিয়ারলি কাজ করতে পারে তাহলে নেতার নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। কারণ কর্মীবিহীন কিন্তু নেতা কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। সেই কারণেই একজনে বলছেন যে ইউনিটির বিকল্প নাই। হ্যাঁ, আমাদের ইউনিটির বিকল্প নাই, কারণ মাও সেতুংয়ের কথাই ছিল একটু স্ট্রাগল ফর ইউনিটি। প্রথম সংগ্রাম হলো ঐক্য, তারপরে স্ট্রাগল ফর ইউনিটি অ্যান্ড ইউনিটি ফর স্ট্রাগল। এখন আমাদের ইউনিটি অলমোস্ট, আমরা ইউনাইটেড। এখন আমাদের এই ইউনিটিতে আমরা স্ট্রাগল করব টু রিস্টোর দ্য ডেমোক্রেসি। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে চলে আসছি। আমাদের আর 3 জনের প্রশ্ন আছে বাকি। তো মুজিবুর রহমান ভাই বিচ্ছিন্ন হয়ে গেছে, তো আর তিনি আসবেন। আমি এই পর্যায়ে মালিহা মনসুর কে অনুরোধ করব প্রশ্ন রাখার জন্য। তারপর আমাদের কানাডা বিএনপির সুবর্ণ জয়ন্তীর যে কমিটি হয়েছে সেই কমিটির সদস্য সচিব এজাজ আক্তার তৌফিক, এই 3 জন প্রশ্ন করার পরে আমরা অনুষ্ঠান শেষ করব। তো আমি মালিহা মনসুরকে অনুরোধ করব প্রশ্ন করার জন্য। মালিহা মনসুর। আসসালামু আলাইকুম। আজকে এই ভার্চুয়াল কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের যে আয়োজন মামুন করেছে নবদ্বীপ থেকে, ধন্যবাদ মামুন। আর আজকের প্রধান অতিথি গয়েশ্বর দাদাকে আদাব।
এবং আমার সকল নেতা কর্মী ভাই বোনেরা যারা জিয়ার আদেশে, মহান শহীদ জিয়ার আদেশে বিশ্বাসী। আমার কোশ্চেনটা হচ্ছে, যেহেতু আমি মেয়ে মহিলা, আমার কোশ্চেনটাও মহিলাদের উপর, যেটা মামুন শুনতে পাচ্ছ? শুনছি। শুনতে পাচ্ছ? আচ্ছা, প্রথম থেকে কি শুনতে পেয়েছো? হ্যালো, আমি শুনছি। আচ্ছা আচ্ছা, যেহেতু আমি একজন মহিলা, আমার কোশ্চেনটাও ঠিক একটা পজিটিভ ওয়েতে। আমরা তো অনেক দুঃখের কথা জিজ্ঞাসা করলাম, কি হতাশা, এটা ওটা, কিন্তু আমার কথা তো একটা পজিটিভ, যেটা আমি মনে করি যে আমাদের মহিলাদের যদি আগামী দিনে, আমরা তো হোপফুল, ইনশাল্লাহ আমরা একদিন আসবো, তো যখন মহিলাদের কি, আমরা জানি দেশে আমাদের মহিলাদের চাইল্ড ম্যারেজ 66%, এবং তারা 16 বছরে বিয়ে হয়ে যায়, এবং আমাদের বিভিন্ন আছে, যেরকম লিটারেসি পার্সেন্টেজ যেরকম 56%, আর লেবার ফোর্স আছে যে 26% ওভার দ্য মিলিয়ন, আপনার 2 মিলিয়নের উপর, আর রেসপন্সিবল কি রিপ্রেজেন্টেটিভ আছে পার্লামেন্টে আপনার 18% over the seat of 45 seats, and local government আছে 25%, every union এ 3 জনের জন্য রিজার্ভ। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে, যেটা আমি জানি আমাদের মহান নেতা জিয়াউর রহমান নারীদের জন্য কি করে গেছেন, উনি একটা মিনিস্ট্রি করে গেছেন 1979, ইয়েস। তো আমার কথা হচ্ছে, আপনাদের কি পদক্ষেপ আছে যে নারীদের জন্য আপনারা ক্ষমতা আসলে কি করবেন, যেটা এখন অনেকটা স্থিতিশীল, মানে এটার পরে আর কোনো উন্নতি হয়নি, যেটা আমাদের মহান নেতা করে গেছিলেন, সেটাই আমার প্রশ্ন। ধন্যবাদ মালিহা মনসুর আপা। আমি এই পর্যায়ে এজাজ আক্তার তৌফিক ভাইকে অনুরোধ করব তার প্রশ্ন করার জন্য। আনমিউট করে দেন। আদাব দাদা, আপনাকে অভিনন্দন আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে এই অবৈধ হাসিনা সরকারের অধীনে বিএনপি কি আর কোনো নির্বাচনে যাবে কিনা, সেটা জাতীয় পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে, যে কোনো পর্যায়ে। ধন্যবাদ। খুব স্বল্প পরিসরে প্রশ্ন করলেন আমাদের এজাজ আক্তার তৌফিক। আমাদের আরেকজন সংযোগ বিচ্ছিন্ন, উনি ট্রাই করতেছে, মজিবুর রহমান ভাই। মজিবুর ভাই প্রশ্নটা করেন, আপনার জন্য আমরা অপেক্ষা ছিলাম, বলেন, প্রশ্নটি করেন। অনেক ধন্যবাদ নবদ্বীপ টিভির কর্ণধার সিইও জনাব এম.এস মামুন, বিশেষ করে আজকে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, এবং আপনারা সবার মনে আছে কিনা জাতীয়তাবাদী যুব দলের সফল সংগ্রামী সাধারণ সম্পাদক, তাকে আমাদের মাঝে উপস্থিত করে আমাদের মনের অনেক প্রশ্ন উপশম ঘটিয়েছেন জনাব এম.এস মামুন, এবং আমি কানাডা বিএনপি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় লিডার বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে, যে উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। আমার খুবই স্পেসিফিক প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের অনেক নেতা কর্মীর বলেই ফেলেছেন যে আমরা প্রবাস থেকে প্লেনে নামতে ভয় পাই, কিন্তু তারপরেও আমার প্রশ্ন স্পেসিফিক, আমরা আন্দোলন সংগ্রাম ক্ষমতার চেয়ে ম্যাডামকে মুক্ত করব কেমন করে, সেই প্রক্রিয়া কি? আমি মনে করি সবচেয়ে মনের মধ্যে আমাদের সবচেয়ে আবেগ প্রশ্ন ম্যাডামের প্রতি যে ভালোবাসা, সেইটার জন্য ম্যাডামকে কেমন করে মুক্ত করা যায়। দ্বিতীয় প্রশ্ন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক, ভবিষ্যৎ সরকার প্রধান জনাব তারেক রহমানকে আমরা কেমন করে দেশে নিব, আন্দোলন করব। কারণ আমি অনেক পজিটিভ অ্যাটিটিউডের একজন কর্মী, কারণ গয়েশ্বর চন্দ্র দাদাদের মতো লিডাররা এখনো স্থায়ী কমিটির সদস্য বিদায়
এত দুর্দিনেও এই অবৈধ আওয়ামী লীগ সরকার পারে নাই আমাদের দলের কোনো নেতা কর্মীকে ভাগিয়ে নিতে, দলকে ভাঙ্গন সৃষ্টি করতে। তো সুতরাং এই দুইটা প্রশ্নের সমাধান যদি আমরা পাই, দেশনায়ক তারেক রহমানকে দেশে নিয়ে সংগ্রাম আন্দোলনে অংশগ্রহণ করব, আর ম্যাডামের মুক্তি, তাহলে মনে হয় গণতন্ত্রের মাকে বাদ দিয়ে আসলে গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে না। আগে মায়ের মুক্তি। আমি এই প্রসঙ্গে বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সদ উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ মজিবুর রহমান ভাই। আমি এম এইচ মামুন, আমারও একটা ব্যক্তিগত প্রশ্ন দাদার কাছে আছে। আমি যেহেতু সর্বশেষ তিনি উত্তর দিবেন, আমি দাদার কাছে প্রশ্ন রাখতে চাই, আগামী ভবিষ্যৎ কি বাংলাদেশের? আগামী প্রজন্ম কি আশা নিয়ে বেঁচে থাকবে? বাংলাদেশের যে দুরবস্থা বর্তমান, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, আগামী প্রজন্ম কি আশা করবে, কি নিয়ে আশা নিয়ে বেঁচে থাকবে, এটি। তো আমি সর্বশেষ দাদাকে অনুরোধ করব যে আমাদের এই তিনজনের প্রশ্নের উত্তরগুলা দিতে, এবং সময় খুবই সংকীর্ণ। বলেন। এখানে একটা প্রশ্ন আছে নারী শিশু নিয়ে। হ্যাঁ, আপনার ওনার মুখের বক্তব্য থেকে আমরা শুনতে পারছি, সেটা হলো যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরেই তিনি মহিলাদের উপর যে গুরুত্ব, সেই গুরুত্ব দিয়েই তিনি একটা মহিলা মন্ত্রণালয় করেছেন। আবার মুক্তিযুদ্ধের বিবেচনায় বেগম খালেদা জিয়া প্রথম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছেন, এবং জিয়াউর রহমানের যুব সমাজকে কাজে লাগানোর জন্যই কিন্তু তিনি যুব মন্ত্রণালয় গঠন করেছেন। অর্থাৎ বিএনপি একটি রাষ্ট্র গঠন বা একটা রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে যে ভিত্তি স্থাপন করেছেন, যেখানে যেটা প্রয়োজন সেখানে কিন্তু কখনোই পিছিয়ে থাকেন নাই। আমাদের নারীদেরও অনগ্রসরতা যেমন ছিল, আবার নারীদের কিন্তু এখন অগ্রসরতা আছে। বেগম খালেদা জিয়া সর্বপ্রথম যে নারীদের শিক্ষার ব্যাপারে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা পয়সায়, এবং শিক্ষার ব্যাপারে আরেকটা খালেদা জিয়ার উল্লেখযোগ্য ছিল, সূচনা ছিল। আমরা জানি যে ফুড ফর ওয়ার্ক, ওই যে কাজের বিনিময়, খাদ্যের বিনিময়ে কাজ, উনি কিন্তু ফুড ফর এডুকেশন করছিলেন। অর্থাৎ একটা স্কুলে নাবালক ছেলে, শিশু ছেলে স্কুলে যাবে, তার মাসেই তারা খাদ্য পেত, সেই খাদ্যটা বিক্রি করলে বাজার দরে, অর্থাৎ এই ছেলেটার মাসের বেতন ভাতা হয়ে যায়। এবং সেখানে দেখা গেছে যে কেউ তার ছেলেকে বাড়িতে রাখে না, স্কুলে নিয়ে যায়। কারণ তার দুইটা সন্তান থাকে, একটা ছেলে একটা মেয়েও থাকে, তারা যদি স্কুলে যায় মাসের শেষে যে রেশনটা পায়, সেই শিশুটাও চলে এবং ফ্যামিলিটাও চলে। এবং আপনারা এটাও জানেন, বললাম যে দেশ বিনির্মাণের যে ক্ষেত্রগুলো, জিয়াউর রহমান বলতেন যে যুবকদের হাত বেকার রেখে দেশের উন্নয়ন সম্ভব না। অর্থাৎ যুবকদের কর্মের হাত যদি কর্ম না করে, সেখানে আবার অর্ধেকের কাছাকাছি হয়তো কখনো বেশি হতে পারে। যেমন এখন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের উপস্থিতি ছেলেদের থেকে বেশি, এটা খেয়াল করবে। আমাদের দেশে এখন স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেদের তুলনায় মেয়েদের উপস্থিতি বেশি, এবং ফলাফলের দিক দিয়েও তারা পিছিয়ে নাই। সুতরাং আমাদের দেশে কিন্তু মহিলা পাইলট কিন্তু বিশ্বের অন্যান্য দেশের আগে রয়েছে। এই জিয়াউর রহমানই একটা সাহসী কাজ করছিলেন, অর্থাৎ মেয়েদের ঘরে বসে না থাকা। জিয়াউর রহমানই প্রথম কিন্তু পুলিশে মহিলাদের নিয়োগ দিয়েছেন, আনসারে নিয়োগ দিয়েছেন, এমনকি সেনাবাহিনীতে নিয়োগ দিয়েছেন, এমনকি তিনি পাইলট পর্যন্ত বানিয়েছেন। অর্থাৎ এই যে ধর্মীয় কুসংস্কারের কারণে মেয়েদের যে কর্মক্ষমতা যে বিকশিত হইতে পারে না, সেই বন্ধ দরজাটা তিনি কিন্তু খুলে দিয়েছিলেন। সুতরাং আমরা বিএনপি ফর দ্য পিপুল and by the people and of the people, বিএনপি বিলিভ। কিন্তু শেখ হাসিনা তো নট ফর দ্য পিপুল or of the people but by the people।
এবং সে কি বাই দ্য ইন্ডিয়া, বাই দ্য ফর দ্য ইন্ডিয়া অফ দ্য ইন্ডিয়া, সো দ্যাট বিএনপির উপর ভরসা করা যায়, বিশ্বাস রাখা যায়। আর আওয়ামী লীগের কর্মকাণ্ডই বিএনপি কে না, এই দেশের মানুষকে দেশপ্রেমিক করে তুলছে, সংগ্রামী করে তুলছে। এবং আগামী প্রজন্ম স্বাধীন দেশের স্বাধীন চেতা মানুষ হিসেবে যে বেঁচে থাকবে তার সূচনা কিন্তু আমরা দেখতে পারি। শিশু কিশোররাও কিন্তু আন্দোলন করে ঢাকা শহরে স্তব্ধ করে দিয়েছিল। তারাও কিন্তু সাইনবোর্ড লাগিয়েছিল, প্ল্যাকার্ড লাগিয়েছিল, রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক দুর্ভোগের জন্য দুঃখিত। তার মানে এই যে কিশোর মনে দেশ সম্বন্ধে যে ভাবনাটা আসছে, এটাই কিন্তু আমাদের আশার আলো। আগামী দিনটা তাদের, আজকে যারা শিশু কিশোর, আজকে যারা যুবক যুবতী, দেশটা সামনে কিন্তু তাদের, তাদের দেশটা তারাই বিনির্মাণ করবে। আমরাও যখন শিশু কিশোর ছিলাম, আমরাও যখন যুবক ছিলাম, আমরাও যে স্বপ্ন দেখেছিলাম একটা স্বাধীনতা, সেই স্বপ্নটা আমরা পূরণ করতে পারছি, কিন্তু সেই স্বপ্নটা আমরা ধরে রাখতে পারি নাই। সুতরাং আজকে নতুন পুরাতন সবাই মিলেই কিন্তু কারো অভিজ্ঞতা, কারো চেতনা, কারো শক্তি, কারো সাহস, কারো মনোবল, এই সবগুলিকে একত্রিত করেই কিন্তু আমাদেরকে যাত্রাটা করতে হবে। পথ আমাদের দুর্গম, কিন্তু পথ অতিক্রম করতে হবে। সুতরাং পথ অতিক্রম করার ইচ্ছা থাকলে কিন্তু অতিক্রম হবে। আর আমার যদি ইচ্ছাই না থাকে, সেখানে আমি ব্যর্থ হইতে পারবো না। কারণ আমরা শুরু করলে হয় ব্যর্থ হবো, নাহলে সফল। আর আমি যদি শুরু না করি, তাহলে তো আমি ব্যর্থ বা সফলতার কোনো জায়গায় আমি জায়গা পাবো না, অর্থাৎ কোথায় আমার জায়গা নাই। সেই অর্থে আমি আশাবাদী যে আমাদের কিশোর মন, শিশু মন, তারা বুঝতে শিখছে। সারা বিশ্বের সাথে তারা আজকে ইন্টারনেটের মাধ্যমে আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে তারা বিশ্বায়নের যুগে বিশ্বের কথা ভাবে, নিশ্চয়ই দেশের কথা বাদ দিয়ে না। তারা করে কম্পেয়ার করে যে কোন দেশ কিরকম, আমরা কিরকম। এবং আজকে ছোট ছোট শিশুরা যা বলতে পারে, অনেক সময় আমরা তা পারি না, এবং তাদের কাছ থেকে আমাদেরকে ধার করতে হয় কিছু জানতে হলে। তারা বিভিন্ন বিষয়ে ছাড় সিন দিয়ে বের করে ফেলে। আমরা তো সেই সনাতনী পদ্ধতি, আমরা ইন্টারনেটের জগতে আধুনিক প্রযুক্তির থেকে অনেক পিছিয়ে আছি। সে কারণেই আজকে আমাদেরকে আরেকটা হলো যে খালেদা জিয়া আমাদের প্রাণ শক্তি, আমাদের উৎসাহ উদ্দীপনা, আমাদের সাহসের যে এটা সোর্সটা হলো খালেদা জিয়া। তিনি বন্দী থাকলে আমরা বেশি পথ চলতে পারবো, এটা আমিও বিশ্বাস করি না। এবং লড়াইটা আমাদের এইখানে। এবং তারেক রহমান কেন বিদেশে, প্রশ্নটা করেছেন, তারেক রহমান কেন বিদেশে, খালেদা জিয়া কেন বন্দী? যে রাজনৈতিক বৈরী বাতাসে এই অবস্থার সৃষ্টি হয়েছে, সেই রাজনৈতিক বাতাসটা যদি আমরা নির্মূল না করতে পারি, আমরা যদি পলিউশন দূর না করতে পারি, আমরা যদি পলিউটেড থেকে যাই, তাহলে এটা কতদিন লঙ্ঘা করবে তা বলা যায় না। সো দ্যাট আমাদের এই দায়িত্ব কিন্তু আজকে এই পলিউটেড পলিটিক্যাল যে অ্যাটমসফিয়ার, আমরা এই পলিউশন থেকে রাজনীতিকে বের করে আনতে হবে। এবং রাজনীতির যে নির্মল পথ, সেই পথটা আমাদেরকে আবিষ্কার করতে হবে, যেই পথ ধরেই নিজের মাতৃভূমির স্বদেশে তারেক রহমান ফিরে আসবেন এবং আসতে পারবেন। আপনারা জানেন যে ১/১১ ষড়যন্ত্রটা কেন হয়েছিল। সুতরাং এই যে রাজনৈতিক বিরাজনীতিকরণ বা রাজনৈতিক নেতৃত্বের শূন্যতার এই চাবিকাঠিটা আজকের নয়, এই ষড়যন্ত্রটা আজকের না, প্রায় ১.৫ যুগ হয়ে গেল। সুতরাং খালেদা জিয়া আপোষ করেন নাই, সেই কারণেই উনি আনকম্প্রোমাইজিং লিডার। তিনি যদি আপোষ করতেন, তাহলে বাংলাদেশের ভাগ্যে কি হতো জানি না। 1/11 ওনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করার জন্য এমন কোনো কাজ করেন নাই। তাকে দেশ থেকে বাধ্য করার জন্যই তারেক রহমানকে প্রথম গ্রেপ্তার করা হয়। তারেক রহমানের উপর যে নির্দয় ব্যবহার হয়, সেটা আবার খালেদা জিয়াকে জানানো হয়, যাতে খালেদা জিয়া পুত্র শোকে কাতর হয়ে পড়ে এবং দেশ ছাড়তে বাধ্য হয়। কোকোর উপর বারবার হামলা হয়, খালেদা জিয়াকে দেশ ছাড়তে বাধ্য করা। এই ইতিহাসের কাঠগড়ায় আমি ওনার সঙ্গে তখন হয়তো অনেক বাঘা নেতারা জেলখানায় ছিলেন, অনেক বাঘা নেতারা দেশের বাইরে ছিলেন, কেউ পালিয়ে গিয়েছিলেন, কেউ বা বেগম খালেদা জিয়া বিএনপির বিরুদ্ধে বাঁচার জন্য তরবারি হাতে তার বুকের দিকে তাক করেছিলেন। কিন্তু আমাদের মতো অধম অনেক ছেলেই সেদিন খালেদা জিয়ার সাথে আমরা
আপোষহীন ভাবেই লড়তে পেরেছিলাম। একটা সময় আমি ম্যাডামকে কথা বলতেছিলাম, ম্যাডাম চলে যাবে এমন সময় আমি ম্যাডামকে বললাম যে আপনার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করতেছে। ওর কি দ্বন্দ্ব? আমাদের নেতৃত্ব এবং মাতৃত্ব। আপনার অর্জিত নেতৃত্ব যদি মাতৃত্বের কাছে হার মানে তাহলে আপনার উভয়কুল যাবে, আর আপনার নেতৃত্বের কাছে যদি মাতৃত্ব হার মানে তাহলে আপনার সব কুল টিকে থাকবে। আমার বলে তুমি বুঝিয়ে বলো। আপনি তো মা, আপনি যতই নেত্রী হন, আপনার দুটি সন্তান, তাদের উপর যেভাবে আঘাত হচ্ছে, সেই ক্ষেত্রে যদি আপনি সেই মাতৃত্ব বোধটা যদি প্রকট হয় তাহলে আপনি দেশ ত্যাগ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার জীবনের অর্জন ব্যর্থ হলো। আর যদি আপনি আপাতত মাতৃত্বের কথাটা বাদ দিয়ে শুধু জনগণের থেকে যে অর্জিত নেতৃত্ব আপনি আজকে অধিষ্ঠিত আছেন, সেই নেতৃত্ব যদি আপনি তুলে ধরতে পারেন তাহলে আপনার উভয়কুল হবে, আপনার মাতৃত্ব বজায় থাকবে, আপনার নেতৃত্ব এই দেশে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তখন তিনি একটু অস্পষ্ট স্বরে বলছিলাম যে আমি আল্লাহর দরবারে সঁপে দিলাম দুটি ছেলেকে, দুটি সন্তানকে, আমি তোমাদের সাথে আছি, তোমরা আমার সাথে আছো কিনা। আমি বলছি কেউ থাকুক বা না থাকুক আমি আপনার সাথে আছি। আপনি কিন্তু আমি জায়গায় টেলিফোন করছি, আপনি আমাকে ঋণ করেন নাই। সুতরাং সেই কমিটমেন্টটা, সে তার প্রতিজ্ঞাটা আমার স্মরণ আছে। সেই কারণেই আমি আপোষ করতে পারি না, অনেক সময় অনেক কথাই বলে ফেলি। এবং এও জানেন যে খালেদা জিয়াকে গ্রেপ্তারের রায়ের 7 দিন আগে আমাকে গ্রেপ্তার করে। অর্থাৎ আমাদের কথাই ছিল যে আমরা সংগ্রাম ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো না, কিন্তু সেই দিন আমরা সেই সংগ্রামটা সেভাবে সূচনা করতে পারি নাই। আমরা নির্বাচনে কেন গেছি প্রশ্ন আসছে। আমরা নির্বাচনে গেছি এই কারণে যে নির্বাচনটাকে আমরা একটা গণতান্ত্রিক আন্দোলনের রূপ দেবো, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করব। কিন্তু সেটাও কিন্তু আমরা সেভাবে পারি নাই, করতে পারি নাই, কারণ নির্বাচনের ঘুরপাকের মধ্যে আমরা আন্দোলনের কথাটা ভুলে গেছিলাম। সে কারণেই বলছি যে মুক্তির সংগ্রাম, আপনারা একটা মনে খেয়াল আছে যে আমাদের জোটটা দেখা করতে গেছিল শেখ হাসিনার গোল টেবিলে আলোচনা করতে। আমি লিস্টেড ছিলাম, আমি একমাত্র ব্যক্তি যাই নাই। কেন যাই নাই? যার কাছে গেলে কিছু পাওয়া যাবে না তার কাছে যাওয়ার দরকার নেই। অর্থাৎ আমার নেতৃবৃন্দের সাথে এইটাই আমার দ্বন্দ্ব হয়েছে, যে আমি বলছি যে কোনো দফা চাই না, খালেদা জিয়াকে মুক্তি পাক, তারপরে নির্বাচন। কিন্তু আমরা রাজনৈতিক কৌশল অথবা গণতন্ত্রের স্বার্থে আমরা অনেক কিছু বিসর্জন দিয়েছি। আমরা নেত্রীর মুক্তিটাও বিসর্জন দিয়েছি, কিন্তু আমরা কোনোটাই আদায় করতে পারি নাই। কিন্তু এখন আমার মনে হয় যে আবার নির্বাচনে যাব কিনা, বারবার বোধহয় বিড়াল বেলতলায় যায় না। কারণ যদি আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা কিছু সঞ্চয় করে থাকি তাহলে বুঝতে হবে যে খালেদা জিয়ার সাথে প্রতারণা করবেই সরকার। কারণ এই শক্তি বড় শক্তি, এই শক্তি দৃশ্যমান না হলে এই শক্তি অন্তরের শক্তি, এটা এই দেশের দেশপ্রেমিক মানুষের হৃদয়ে একটা শক্তি, একটি অনুপ্রেরণা। সেই কারণে তারা দিবে না। আর কোনো ফাঁদেই শেখ হাসিনাকে বিশ্বাস করার কোনো সুযোগ কারো আছে বলে আমার মনে হয় না। যারা একটু একটু বিশ্বাস করতে চাইছে তারাও এখন বিশ্বাস করতে পারে না, এমনকি তাদের ঘরের লোক এখন বিশ্বাস করতে পারে না। এবং বহির্বিশ্বের মধ্যে কিন্তু বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে। সেজন্য বলবো যে খালেদা জিয়া বিহীন তো আমরা অনেকটাই নিশ্চিত। সেই কারণেই এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, যা আমাদেরকে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, এবং তাকে মুক্ত করতে পারলেই গণতন্ত্রের মুক্তির পথের সূচনা হবে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি পারি বা না পারি সেটা অন্য কথা, কিন্তু এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। সুতরাং আজকে অধিক রাত্রি পর্যন্ত আপনারা আমার কথা শুনলেন। এরপরে মনে হয় কথা আপনাদের প্রশ্ন থাকবে না, আমি অনেক কথাই বলে ফেলছি। তারপরে যদি প্রশ্ন থাকে আমি নিশ্চয়ই সংক্ষেপে উত্তর দেবো। আমার ধন্যবাদ। দীর্ঘ সময় আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, এবং আমি মনে করি আমাদের যে অনুষ্ঠানের নাম প্রবাসীদের জিজ্ঞাসা, আজকে যে সূচনা করলেন আমাদের বাবু গয়েশ্বরচন্দ্র রায়, অত্যন্ত সাবলীল ভাষায় এবং বিভিন্ন প্রশ্নকর্তার উত্তর দিলেন। আমরা সত্যি কৃতজ্ঞ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির কাছে। আমরা আবারও আসবো কোনো অতিথিকে নিয়ে, এবং দর্শক শ্রোতা যারা দেখলেন
তাদেরকেও আমরা আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানাবো। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি নিয়ে প্রশ্ন থাকার থাকে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অতিথি আনবো এবং অতিথিদের কাছ থেকে উত্তর জানবো এবং বাংলাদেশ সম্বন্ধে জানবো। আমরা প্রবাসে থেকেও দেশমাতৃকার জন্য চিন্তা করি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করি। একটি দেশ আমরা আমাদের পূর্বপুরুষরা স্বাধীন করে গেছে, একটি দেশ থেকে স্বাধীন হয়ে পার্শ্ববর্তী আরেকটি দেশের কাছে মুহ্যমান হওয়ার জন্য নয়। আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে চাই, যে দেশের একটি স্বাধীন সার্বভৌমত্ব থাকবে, যে দেশে কোনো পরাধীনতার শৃঙ্খল যাতে আমাদের না থাকে, কোনো গণতন্ত্র থাকবে যেখানে পরিপূর্ণ দিনের ভোর রাতে না হয়, সেই আশা ব্যক্ত করে আমি আজকের অনুষ্ঠানকে আবারও অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন এবং স্বাস্থ্য আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে সবাইকে ধন্যবাদ যারা